তো আমাদের এই লেকচার 3 যেটা সেটাতে একটু সময় হয়তো বেশি নিচ্ছি, তবে এটা যদি একটু ভালো করে শিখি এটা আমাদের একটা সলিড ব্যাকগ্রাউন্ড তৈরি করবে। তো আমরা ইনশাল্লাহ আজকে এই টপিকসটা শেষ করতে পারবো আর কি। তো এর আগে আমরা হচ্ছে বেশ কিছু মেথড পড়েছি, যেমন হচ্ছে প্রথমে বাইসেকশন পড়েছি, তারপরে ফলস পজিশন মেথড পড়েছি, ফিক্সড পয়েন্ট পড়েছি, নিউটন রেফসন পড়েছি। তো আজকে আমরা শুরু করব হচ্ছে সেকেন্ড মেথড দিয়ে। তো বাইসেকশন বা ফলস পজিশনের সাথে সেকেন্ড মেথডের প্রথম যে পার্থক্যটা হচ্ছে, এটা হচ্ছে একটা নন ব্র্যাকেটিং মেথড। কারো মনে আছে কিনা নন ব্র্যাকেটিং মেথড কি? কে বলতে পারবে? ব্র্যাকেটিং মেথড কি বললেই হবে আর কি। একটু রেসপন্স শুনতে যাচ্ছি। ব্র্যাকেটিং মেথড কি কে বলতে পারবে? ইয়াসো হামিদ আল মাহবুব সিফাত আছো? জি স্যার, আছি স্যার। হ্যাঁ, একটু বলো দেখি ব্র্যাকেটিং মেথডের বৈশিষ্ট্য কি? আমরা হ্যাঁ বাইসেকশন এবং ফলস পজিশনে এই কনসেপ্টটা ইউজ করেছিলাম। এমনি ছিল না, গত ক্লাসগুলোতে ছিল না? স্যার ছিলাম স্যার, মানে একটু মানে একটু পর মানে কি হয়ে গেছিল আর কি স্যার, মানে নেটওয়ার্ক ডিস্টার্ব ছিল তো। আচ্ছা, কে বলতে পারবে এখানে? আব্দুল্লাহ আল মাহমুদ আছো? আসসালামু আলাইকুম স্যার, ওই একটু বাহির থেকে ক্লাস করতেছি স্যার। আচ্ছা, যেটাই করো না কেন, মানে এটা তো বলতে পারা উচিত। আর স্যার গত ক্লাস স্যার ছিলাম না তো স্যার। এটা বেসিক্যালি গত ক্লাসের আগের ক্লাসও ডিসকাস হয়েছে। আচ্ছা যাই হোক, আমি বলছি ব্র্যাকেটিং মেথড মানে হচ্ছে আমরা দুইটা গেস করব, ধরো x1 আর x2, তাহলে যেই রুটটা থাকবে সেটা হচ্ছে এই x1 x2 এর মাঝখানে থাকবে, তাইলে সেটাকে বলা হচ্ছে ব্র্যাকেটিং মেথড। ধরো আমি গেস করলাম হচ্ছে 1 আর 2, তাইলে রুটটা যদি 1 আর 2 এর মাঝখানে থাকে তাহলে সেটাকে বলা হবে ব্র্যাকেটিং মেথড। আর ওপেনের মেথড হচ্ছে আমি যেটা গেস করব সলিউশনটা তার ভিতরে থাকতে পারে, বাইরেও থাকতে পারে। যেমন ধরো আমি গেস করলাম 1 আর 2, কিন্তু সলিউশনটা হচ্ছে 2.5, তার মানে কি আমি যেই দুইটা ইনিশিয়াল গ্যাস করেছি সেই দুইটা গ্যাসের মাঝখানে সলিউশনটা না, বাইরে। তো এটা হচ্ছে ওপেন এন্ড মেথড, যে এখানে এই ধরনের কোনো গ্যারান্টি থাকবে না যে আমার ইনিশিয়াল গ্যাসের ভিতরে হচ্ছে যে ব্র্যাকেট এই রুটটা থাকবে। তো এটাই হচ্ছে আগের মেথডগুলোর সাথে পার্থক্য। আর আমরা যেটা নিউটন রেফসন এবং ফিক্সড পয়েন্ট মেথড পড়েছিলাম সেখানে বেসিক্যালি গ্যাস ছিল একটা, যেহেতু একটা গ্যাস তার মানে তো সেখানে ব্র্যাকেট হওয়ার প্রশ্নই আসে না। তাহলে বুঝা গেছে? এখন বুঝা গেছে না যায়নি? স্যার বুঝছে স্যার। হ্যাঁ, তাহলে এটা কিন্তু ভাইভাতে প্রায় সময় তোমাকে জিজ্ঞাসা করবে যে ব্র্যাকেট মেথড মানে কি। আচ্ছা, তাইলে সেকেন্ড মেথডের বৈশিষ্ট্য অন্যগুলো থেকে ডিফারেন্ট হচ্ছে এই দিক থেকে যে এখানে গ্যাস করতে হয় দুইটা, কিন্তু দুইটা গ্যাস করার পরও এটা হচ্ছে কি কোনো ব্র্যাকেট মেথড না। অর্থাৎ হচ্ছে আমি র্যান্ডমলি যে কোনো দুইটা ভ্যালু গ্যাস করতে পারি, আমার ব্র্যাকেট হওয়াটা নেসেসারি না। কিন্তু বাইসেকশন মেথডে যদি ব্র্যাকেট না হয় তাহলে আমাকে আবার কি ইনিশিয়াল গ্যাসটাকে রিভাইজ করে নিতে হতো। তো এখানে এই সমস্যাটা নাই। আচ্ছা, এই মেথডটা ভালো বোঝা যাবে আমরা যদি ছবিটার দিকে একটু তাকাই। আমি বই থেকে ছবিটা শেয়ার দিচ্ছি। বইটা দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, তো এখানে আমরা কি করব, যে প্রথমে যে কোনো দুটা গ্যাস করলাম। ধরো হচ্ছে আমার ইনিশিয়াল গ্যাস হচ্ছে x1 এবং x2। তো বাইসেকশন মেথড বা ফলস পজিশন মেথডে এটা নেসেসারি ছিল যে x1 এবং x2 তে ফাংশনের মান অপোজিট সাইনেই থাকতে হবে। কিন্তু এখানে দেখো
fx1 এবং fx2 এই দুইটা মান কি অপোজিট সাইনে আছে? স্যার এখানে দুইটাই পজিটিভ, যেহেতু মানে fx1 এর মানও y অ্যাক্সিস এর পজিটিভ সাইডে আছে, fx2 এর মানও y অ্যাক্সিস এর পজিটিভ সাইডে আছে, তার মানে ফাংশনের মান এখানে কি নাই, অপোজিট ডিরেকশনে নাই। নাই। মানে এটা হচ্ছে এই কারণে যে এটা যেহেতু নন ব্র্যাকেটিং মেথড আমাদের এটা নেসেসারি না, কিন্তু এটা যদি ব্র্যাকেটিং মেথড হতো তাহলে হচ্ছে কি অবশ্যই এটা থাকা লাগবে। আচ্ছা, এখন আমি যেটা করব যে সেকেন্ড মানে হচ্ছে ওই কর্তৃত অংশ বা ছেদক, এই x1 এবং x2 দিয়ে একটা লাইন পাস করে দিব, একটা লাইন ড্র করব যে লাইনটা হচ্ছে x1 fx1 এবং x2 fx2 এই দুইটা বিন্দুকে দিয়ে যায় এমন একটা আমি স্ট্রেট লাইন আঁকলাম। তো এখান থেকে স্ট্রেট লাইনের ইকুয়েশন বা স্লোপের ইকুয়েশন আমরা কি করতে পারি, বসাতে পারি। এবং এই লাইনটা আমরা ইয়া করছি যে এই x অ্যাক্সিস কে x3 বিন্দুতে হচ্ছে কি করে, ইন্টারসেক্ট করে। তাহলে এই x3 টাই হবে হচ্ছে আমার নতুন গ্যাস। তাহলে এটাই আমি বারবার রিফাইন করে আস্তে আস্তে হচ্ছে কি এটা, যেহেতু এখানে সলিউশন হচ্ছে আমার এটা, যে অরিজিনাল কার্ভ হচ্ছে এটা, এই কার্ভটা হচ্ছে এই বিন্দুতে হচ্ছে কি x অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করে, এটা ধীরে 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 এই আমার সলিউশনের কাছাকাছি চলে আসবে। তাহলে এটি হচ্ছে সেকেন্ড মেথডের মূল প্রিন্সিপাল। তো এখন হচ্ছে আমরা বের করব কিভাবে, যে এই স্লোপের ইকুয়েশন থেকে বের করব, অথবা আমি এটাকে জিওমেট্রিক্যালিও বের করতে পারি। তো এখানে দেখো দুইটা ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে, এটা একটা ছোট ট্রায়াঙ্গেল আর এটা একটা ছোট ট্রায়াঙ্গেল। এটা কি সদৃশকোণী ত্রিভুজ না? তাহলে এখানে এটার রেশিও আর এটার রেশিও আর এটার রেশিও আর এটার রেশিও হচ্ছে সেম হবে। তো এখানে ট্রায়াঙ্গেলের প্রপার্টি অর্থাৎ জিওমেট্রি থেকেও আমরা বের করতে পারি, আবার হচ্ছে কি আমরা স্লোপের ইকুয়েশন থেকেও বের করতে পারি। তাহলে কি আসে আমরা একটু দেখি। তাহলে x1 এবং x2 দিয়ে যায় এমন একটা সেকেন্ড লাইনের স্লোপের ইকুয়েশন যদি আমরা লিখি, তাহলে হচ্ছে আমরা এরকম পাই fx1 ডিভাইড বাই x1 মাইনাস x3 ইকুয়াল টু হচ্ছে fx2 ডিভাইড বাই x2 মাইনাস x3। তাহলে তোমরা আবার যদি ওই ফিগারটার দিকে তাকাও তাহলে বোঝা যাবে এইটা হচ্ছে আমার fx1 আর এটা হচ্ছে fx2। তাহলে এই দুইটার রেশিও হচ্ছে আমার এইটা আর এই পুরাটার রেশিও, যেটাকে হচ্ছে আমরা এই x1 মাইনাস x3 আর x2 মাইনাস x3 বলছি। সরি, আমরা এখান থেকে নিয়েছি, আমি ওই পাশে চলে গেছি, কিন্তু ওই রেশিওটাও সেম রেশিও হবে। আমি নিয়েছি হচ্ছে এটা, একটা হচ্ছে এই দুইটা রেশিও, আর একটা হচ্ছে এই যে x1 থেকে x3 এর যে ডিফারেন্সটা, আর একটা হচ্ছে x2 থেকে x3 এর যে ডিফারেন্সটা, সদৃশকোণী হওয়ার কারণে এটাও কিন্তু রেশিওটা সেম হবে। তো আমরা নিয়েছি হচ্ছে এটা, একটা হচ্ছে x1 যেটাকে এই এই পুরাটা, এটা হচ্ছে fx1, তার মানে y টা বেসিক্যালি এটা y1 বলতে পারি, আর এটা হচ্ছে কি y2 মানে হচ্ছে fx2, আর x1 মাইনাস x3 একটা রেশিও আর x2 মাইনাস x3 আর একটা রেশিও। তাহলে এটা আমরা পেলাম x1 মাইনাস x3 আর x2 মাইনাস x3 আর উপরে হচ্ছে fx1 fx2। এখন জাস্ট হচ্ছে যে আমরা এটাকে যদি একটু রিঅ্যারেঞ্জ করি তাহলে x3 এর একটা ভ্যালু পাওয়া যাবে, x3 ইকুয়াল টু fx2 মাইনাস fx1, সরি fx2 ইনটু x1 মাইনাস fx1 ইনটু x2 ডিভাইড বাই fx2 মাইনাস fx1। এটাকে যদি আরেকটু রিফাইন করা হয় তাহলে এই ফরম্যাটে লেখা যাবে। তো এই ফরম্যাটে লেখার সুবিধা হচ্ছে মানে আমরা পরবর্তীতে মানে এটা দিয়ে আমি অঙ্ক করে ফেলতে পারবো, কোনো সমস্যা নেই। তবে এটা করলে আমার পরবর্তী ইটারেশনে চেঞ্জিং এ একটু সুবিধা পাবে, এই জন্য হচ্ছে কি এটাকে আরেকটু মানে এই সেম ইকুয়েশনটাকে আরেকটু রিফর্ম স্টাইলে লিখেছে। মানে এই দুইটা কিন্তু একই জিনিস, তুমি যদি ইভালুয়েট করো এখান থেকে x3 মান যা পাবা এখান থেকে x3 তা মান পাবা। তো এখানে যেটা দেখা যাচ্ছে যে আমার x2 জাস্ট আগের ভ্যালুটা, মানে আমি যদি এগুলোকে নাম্বারিং করি x1 x2 x3 x4 x5, জাস্ট হচ্ছে যে এখানে যদি xn হয় তাহলে এটা হবে xn - 1 আর x1 গুলোকে n - 2, এই ফরম্যাটে আমরা লিখতে পারবো দেখে এই পরের অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে। তো এটাকে বলা হচ্ছে সেকেন্ড ফর্মুলা।
তাহলে আমরা আগে বলেছি যে মানে আমাদের যেই 5টা মেথড পড়লাম সবগুলো মেথডের আসলে অলমোস্ট মেকানিজম একই, জাস্ট শুধু হচ্ছে যে আমার এই ইকুয়েশনটা বের করার এক এক জায়গা হচ্ছে এক এক ফর্মুলা হচ্ছে ইউজ করা হয়েছে। তো আরেকটা পার্থক্য বলতে পারো, আমরা আগের যে 4টা মেথড পড়েছিলাম তার সাথে আরেকটা পার্থক্য আছে যে আমি এই যে নতুন মানে আমার তো ইনিশিয়াল গ্যাস আছে 2টা, তো বাইসেকশন বা ফলস পজিশনে আমরা এই 2টার যে কোনো একটাকে বাদ দিয়ে নতুন যেই এক্সট্রা ক্যালকুলেট করছি সেটাকে দিয়ে রিপ্লেস করেছিলাম। তো সেটা হচ্ছে বেসিক্যালি বাইসেকশনে আমার হচ্ছে কি কিসের উপর নির্ভর করেছিল, মানে অপোজিট সাইনে রাখার জন্য সেম সাইনে যেটা ছিল সেটাকে বাদ দিয়ে দিয়েছিলাম। আর হচ্ছে নিউটন রেসন বা ফিক্সড পজিশন মেথডে হচ্ছে কি নতুন যে ভ্যালুটা পেয়েছি সেটা হচ্ছে আগের ভ্যালুকে রিপ্লেস করে দিয়েছে। আচ্ছা, এখন হচ্ছে এইখানে কি করে, এখানে যেহেতু 2টা গ্যাস আমরা বেসিক্যালি বাইসেকশন বা ফলস পজিশনের সাথে এটার পার্থক্যটা একটু বোঝার চেষ্টা করি। যে আগে হচ্ছে আইদার আমার x1টা অথবা x2টা মানে x দিয়ে রিপ্লেস হতো, x এর যে ফর্মুলাটা হোক, যেমন বাইসেকশনে হচ্ছে এই 2টাকে যোগ করে 2 দিয়ে ভাগ করেছি, ফলস পজিশনে হচ্ছে একটা ফর্মুলা ইকুয়েশন করে বের করেছি। তো এখানে যেটা হবে আমরা নতুন যেই ভ্যালুটা নিব, ধরো আমি নতুন ভ্যালুটা x3 একটু আগে যেই ফর্মুলাটা করলাম সেটা দিয়ে এখানে হচ্ছে আমি বের করেছি। বের করার পরে এখন হচ্ছে যে এই x1 বা x2 এর মধ্যে কোনটাকে রিপ্লেস করব এই x3 দিয়ে। তো এখানে ব্যাপারটা হচ্ছে একটু ডিফারেন্ট, যে আগের মতো যেহেতু এখানে ব্র্যাকেটিং হওয়ার দরকার নাই, সাইনটা অপোজিট সাইনে থাকার দরকার নাই ফাংশনের মানের সাইনটা, তো এই কারণে এটা যেটা করা হয় যে আমি এখান থেকে সবচেয়ে পুরান যেটা x1টাকে বাদ দিয়ে দিব। তাহলে আমার নেক্সট ফর্মুলাতে আমি এই x2টা ইউজ করব আর x3 লিখব। তার মানে হচ্ছে কি আমার x2টা হয়ে যাবে x1, x3টা হয়ে যাবে x2। পরের বার যখন আমি x4 বের করব তখন বেসিক্যালি এই x2টা বাতিল হয়ে যাবে। মানে x2টা বাতিল হবে কিভাবে, x2টা x1 এর ভিতরে ঢুকলো আর x3টা x2 তে ঢুকছে, এখন হচ্ছে এই x1টা বাতিল হয়ে যাবে, এই x3টা বেসিক্যালি x1 এর কাছে যাবে আর x4টা হচ্ছে x2 এর কাছে যাবে। কথাটা কি বুঝছো না বুঝো নাই? কথাটা বুঝছো না বুঝো নাই? স্যার আরেকটু বলেন স্যার। ধরো ইনিশিয়াল গ্যাস হচ্ছে আমার x1 x2, ঠিক আছে, সরি x1 x2, ওখান থেকে আমি একটু আগে ফর্মুলাটা দেখিয়েছি যে x3 বের করেছি, প্রথম ইটারেশনে x3 বের করলাম। আচ্ছা, এর পরের বার যখন করব তখন কি করব, এই x2 এর ভ্যালুটা x1 এর মধ্যে অ্যাসাইন করে দিব। তার মানে কি প্রথম যে x1টা ছিল সেটা বাতিল হয়ে গেছে আর x3 এর ভ্যালুটা হচ্ছে কি x2 তে ফেলে দিব। তাইলে আমার ফার্স্ট গ্যাসের x1টা বাতিল হয়ে গেছে, ফার্স্ট গ্যাসের x2টা x1 হয়ে গেছে, আর নতুন যেইটা বের করলাম সেটা হচ্ছে x2 তে ঢুকে গেল। আচ্ছা, এরপরের বার আমি কি করব, যেটা বের করব ধরো সেটা x4 আমি বের করেছি, তাহলে সেটা কি হবে, এর পরের বারের জন্য এই x3টা তখন চলে যাচ্ছে কোথায়, x1 এর কাছে, আর এই x4টা চলে যাচ্ছে x2 এর কাছে। তাহলে এইভাবে হচ্ছে আপডেট হবে, অর্থাৎ হচ্ছে আমার x1 x2 x3 x4 এভাবে বের করছি। প্রথমবার হচ্ছে আমার এই 2টা ভ্যালু কাজ করছে, পরের বার হচ্ছে আমার এই 2টা ভ্যালু কাজ করছে, পরের বার হচ্ছে আমার এই 2টা ভ্যালু কাজ করছে, অর্থাৎ হচ্ছে সবচেয়ে ওল্ডেস্ট যে ভ্যালুটা প্রতিবারে হচ্ছে সেটা একটা একটা করে বাতিল হয়ে যাচ্ছে। এইভাবে আমার চলতে থাকে। এখন ক্লিয়ার কিনা, বুঝা গেছে না বুঝা নাই? আচ্ছা, তারপরে আমরা যখন অঙ্ক করতে যাব তখন হয়তো আরেকটু ভালো বুঝতে পারবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে কখন থামবো, যেহেতু আমি জেনারেল ফরম্যাটে ইকুয়েশনটাকে বলছি x3, তাহলে x3 এর লাস্ট ইটারেশনে যে ভ্যালু পেয়েছি আর কারেন্টলি যেটা পেয়েছি এই দুইটার ডিফারেন্সটা যদি আমার যদি এরর লিমিট থেকে কম হয় তাহলে হচ্ছে আমি স্টপ হয়ে যাব। তো এটা মোটামুটি প্রায় প্রবলেমেই মেথডে হচ্ছে কি আমরা এই পদ্ধতিতেই দেখেছি। তো এই কথাগুলো এই যে এখানে বলেছে যে কিভাবে আমরা চেঞ্জ করছি, এটা আমাদের হচ্ছে অ্যালগরিদম। যদি ফরম্যাটটা দেখি তাহলে আমরা দেখলাম যে এখানে হচ্ছে প্রথমে x1 x2 দুইটা গ্যাস করছি, ইটাকে আমরা
করছি যে আমরা কতটুকু অ্যাকুরেসি রাখতে চাই। এরপরে x1 বিন্দুতে ফাংশনের মান বের করছি, এটাকে আমরা f1 বললাম। x2 বিন্দুতে ফাংশনের মান f2 বললাম। তাহলে x3 আমরা বের করলাম, ওই যে আগে যে ইকুয়েশনটা সেকেন্ড ফর্মুলা যেটা আছে সেখান থেকে বের করলাম। এখন হচ্ছে x3 মাইনাস x2 যদি গ্রেটার দেন হয়, আমাদের এরর লিমিট থেকে বড় হয়, তাহলে আমরা হচ্ছে এইভাবে চেঞ্জ করব। x1 টা x2 দিয়ে রিপ্লেস করব, আর ফাংশনের মান তো চেঞ্জ হবে এই কারণে, আর x2 টা x3 দিয়ে রিপ্লেস করব, এবং এই প্রক্রিয়াটা চলতেই থাকবে। আর যখন হচ্ছে আমার ডিজায়ার্ড অ্যাকুরেসি লেভেল পেয়ে যাব, তখন এলসে চলে যাবে, তখন হচ্ছে লাস্ট যে x3 টা বের করলাম সেটাই হচ্ছে আমার কি রুট। তো এখানে আমরা অ্যাবসলিউট এরর নিছি, কেউ যদি রিলেটিভ এরর নিতে চাও এটাকে আবার কি দিয়ে ভাগ করতে পারো, x2 দিয়ে x3 দিয়ে ভাগ করে ফেলতে পারো, সমস্যা নেই। আচ্ছা, এখানে হচ্ছে যে একটা জিনিস দেখিয়েছে যে আসলে তো সবগুলো মেথডে মোরলেস কাছাকাছি, মানে আমরা ফর্মুলা বের করার টেকনিকটা এক এক জায়গায় এক এক রকম ইউজ করেছি। তো এখানে দেখিয়েছে যে নিউটন রেফসন মেথড আর সেকেন্ড ফর্মুলার মধ্যে যথেষ্ট মিল আছে, যদিও প্রথম চোখে দেখতে মনে হতে ডিফারেন্ট। যে এখানে হচ্ছে xn মাইনাস fxn ডিভাইড বাই f প্রাইম xn, তার মানে f প্রাইম মানে কি dy বাই dx অফ xn, আমরা ফার্স্ট ডেরিভেটিভটা নিয়েছি। তো ডেরিভেটিভের আরেকটা মিনিং হচ্ছে কি জিওমেট্রিক্যালি স্লোপ। আর ঠিক একই ভাবে সেকেন্ড মেথডে যেটা পাই সেটা হচ্ছে এখানে দিয়েছি। তো এখানে যদি একটু খেয়াল করে দেখো, পার্থক্যটা হচ্ছে এই f প্রাইম xn এর বদলে এখানে যে টার্মটা আছে সেটা। তো আমরা যদি মানে যে পার্থক্যটা আছে সেটা বের করি, বেসিক্যালি হচ্ছে এই দুইটা পার্থক্য হচ্ছে এইখানে হচ্ছে 1 বাই f প্রাইম n আছে, আর এখানে হচ্ছে fxn মাইনাস fxn মাইনাস xn মাইনাস এটা আছে। তো বেসিক্যালি এটা হচ্ছে কি আমার হচ্ছে কি এই স্লোপের ইকুয়েশন। আমরা যদি স্লোপকে ম্যাথমেটিক্যালি দেখাই তাহলে হচ্ছে এটাই পাই। তার মানে দুইটা ইকুয়েশন মূলত হচ্ছে একই ইকুয়েশন, একটা হচ্ছে এখানে ডেরিভেটিভ ফর্মে আছে আর এখানে হচ্ছে স্লোপ ফর্মে আছে। তো এর ফলে বেসিক্যালি সেকেন্ড মেথডে আমরা যেটা সুবিধা পাই যে অনেক সময় কোন একটা ইকুয়েশনের ডেরিভেটিভ বের করাটা হচ্ছে অনেক কঠিন হয়ে যেতে পারে, কিন্তু এখানে যেহেতু আমি পয়েন্ট থেকে বের করছি, ভ্যালুগুলো থেকে বের করছি, তাহলে এটা আমার বেসিক্যালি সহজ হয়। তাহলে এটা হচ্ছে সেকেন্ড মেথডের অ্যাডভান্টেজ রিলেটিভ টু দ্য নিউটন রেফসন মেথড, যে এখানে আমাকে কি বের করতে হচ্ছে না, আমাকে ফাংশনের ডেরিভেটিভের মানটা কত সেটা আগে থেকে বের করে নেওয়া হচ্ছে না, আমি ভ্যালুগুলো থেকেই মানে পেয়ে যাচ্ছি, স্লোপের মানটা পেয়ে যাচ্ছি। আর ড্রব্যাক যদি বলি বা নিউটন রেফসন মেথডের সুবিধা যদি বলি, তাহলে সেটা হচ্ছে নিউটন রেফসন মেথড হচ্ছে কনভার্জেন্স রেটটা সেকেন্ড মেথড থেকে হায়ার। তো এটা একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছে, তো আমরা আগে বলছি যে এরর ক্যালকুলেশন অত ডেপথে আমরা যাব না। নিউটন রেফসনকে মেথডকে বলা হয়েছে কোয়াড্রেটিক কনভার্জেন্স, তো এটা স্কেলিং হচ্ছে 2। আর সেকেন্ড মেথডে বলা হয় যে এটা লিনিয়ার, কিন্তু লিনিয়ার মধ্যে এটাকে সুপার লিনিয়ার বলা হয়, অর্থাৎ হচ্ছে এই আমাদের বাইসেকশন বা ফলস পজিশন থেকে এটার কনভার্জেন্স হারটা আরেকটু হায়ার। তো এই কারণে যদি এটা কোয়াড্রেটিক না কিন্তু লিনিয়ারের মধ্যে এটা মানে বেটার, এই জন্য এটাকে সুপার লিনিয়ার বলা হয়, এবং এটা স্কেলিং যদি করা হয় এটা হচ্ছে 1.618 এই ধরনের একটা ভ্যালু পাওয়া যায়। তাহলে আমরা দেখলাম সবচেয়ে স্লোয়ার হচ্ছে বাইসেকশন এবং ফলস পজিশন, তাদের থেকে বেটার হচ্ছে সেকেন্ড থেকে বেটার হচ্ছে নিউটন রেফসন মেথড। আমরা যদি ইয়ার ক্ষেত্রে বলি যে কোন মেথডটা খুব দ্রুত হচ্ছে কনভার্জ হয়। তো মোটামুটি এই গেল হচ্ছে সেকেন্ড মেথডের বিহাইন্ডে আমাদের কথা। তো আমরা এখন একটা অঙ্ক দেখলে মোটামুটি বুঝতে পারবো যে এই মেথডটা কিভাবে কাজ করে। তাহলে এখানে ধরো একটা ইকুয়েশন দেওয়া আছে x² - 4x - 10 = 0। তো এটাতে আমরা সেকেন্ড মেথড দিয়ে বের করতে বলা হয়। তো এখানে দুইটা ভ্যালু দিয়ে দিয়েছে x1 x2 এর মান, আর যদি দিয়ে দেওয়া না থাকে তুমি র্যান্ডমলি কি করতে পারো, গেস করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা x1 এর মান হচ্ছে 4 ধরলাম, x2 এর মান 2 ধরলাম, তাহলে এখান থেকে ফাংশনের মান পেলাম -10, x2 বিন্দুতে ফাংশনের মান -40। তো এটা যদি বাইসেকশন বা ফলস হতো তাহলে কিন্তু আমরা x1 x2 কে এভাবে ধরতে পারতাম না, কারণ এটাও ফাংশনের মান নেগেটিভ, এটাও ফাংশনের মান নেগেটিভ। কিন্তু বাইসেকশন বা ফলস পজিশনে হচ্ছে কি ডেফিনেটলি মানে ফাংশনের মানটা কি হতে হবে, অপোজিট সাইনে থাকতে হবে। কিন্তু যেহেতু এটা নন ব্র্যাকেটিং মেথড,
আমাদের হচ্ছে কি ফাংশনের মানটা অপোজিট সাইনে থাকার কোনো দরকার নেই। তাহলে একটু আগে আমরা ফর্মুলাটা করেছি, সেখান থেকে x3 এর মান বের করলাম, তাহলে x3 এর মান পেলাম হচ্ছে 9। তাহলে আমাদের ইনিশিয়াল গ্যাস ছিল হচ্ছে x2 সরি 4 আর 2, সেখান থেকে আমরা পেলাম 9। এখন সেকেন্ড স্টেপটা দেখলে মোটামুটি বাকিটা তোমাদের বোঝা যাচ্ছে। তো আমরা বলেছিলাম যে এই যে দুইটা ইনিশিয়াল গ্যাস করলাম, একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে 2, তাহলে আমরা এই 4টা হচ্ছে কি এখান থেকে অমিট হয়ে যাবে, আর এই 2টা চলে যাবে, আগে ছিল x2 এর কাছে, 2টা চলে আসলো এখন কার কাছে, x1 এর কাছে। আর নতুন যেই ভ্যালুটা বের করলাম 9, সেটা চলে যাচ্ছে হচ্ছে এখন x2 এর কাছে। তো এই জায়গাটা বুঝছো কিনা, মানে এটাই হচ্ছে আমার চেঞ্জিং এর মূল জায়গাটা। আমার ইনিশিয়ালি ছিল x1 ছিল হচ্ছে 2, x2 সরি x1 ছিল হচ্ছে 4, এটা তুমি আমরা উল্টাও নিতে পারতাম, তাহলে হয়তো আমাদের ক্যালকুলেশনটা একটু ডিফারেন্ট হবে। এটা হচ্ছে 2, কিন্তু মানে ফাইনালি সলিউশন আমরা অলমোস্ট একই পাবো। আর এখান থেকে হচ্ছে আমরা x3 ইকুয়াল টু নিয়েছি হচ্ছে 9। তাহলে পরের বার হচ্ছে আমার x1 টা হয়ে যাচ্ছে কে, বলো দেখি। নেক্সট ইটারেশনে x1 টা কে হচ্ছে, শুনতেছো তোমরা? হ্যাঁ, 2 হচ্ছে x1 টা হবে x1 টা হচ্ছে 2, 2 অর্থাৎ হচ্ছে এই 4 টা আর থাকছে না, এটা এখানে চলে আসলে। আর x2 টা কত হয়ে যাচ্ছে, 9, নতুন যেটা আমরা বের করেছি। এইভাবে হচ্ছে প্রতিবার হচ্ছে কি এই উপরেরটা চলে যাবে, পরের বার আবার এটা এখানে আসবে, নতুন যে x3 টা পেলাম সেটা কি এখানে চলে আসবে। এইভাবে হচ্ছে আমাদের বারবার হচ্ছে চেঞ্জ হচ্ছে। এই চেঞ্জিং প্রক্রিয়াটাই আর বাকি 4টা মেথডের সাথে সেকেন্ড মেথডের পার্থক্যটা হচ্ছে মূলত এই জায়গাটায়। তাহলে আমার এই নতুন ভ্যালু থেকে আবার আমরা বের করলাম, তাহলে x3 নতুন মান পেলাম হচ্ছে এখন কত, 4। তাহলে এখন আবার হচ্ছে 9টা চলে যাচ্ছে x1 এর কাছে, 4টা চলে আসছে x2 এর কাছে। এখন যদি আমরা বসাই তাহলে দেখবো যে মানটা পেলাম হচ্ছে এরকম 5.1111। তো এখানেও তোমাদের বারবার বলছি যে আমি যদি দশমিকের পরে 2 ঘর পর্যন্ত একুরেট রাখতে চাই, অ্যাট লিস্ট দশমিকের পরে 4 ঘর পর্যন্ত কি করতে হবে, আমাকে ক্যালকুলেশন করা লাগবে। আরো বেশি যদি করতে পারো আরো ভালো, কিন্তু মিনিমাম 2 ঘর বেশি ক্যালকুলেট করবে। আচ্ছা, তাহলে এরপরে বার আমার কি হচ্ছে, x1 হচ্ছে 4, x2 হচ্ছে 5.11, সেখান থেকে আমি পেলাম x3 হচ্ছে 5.95, এরকম কিছু একটা পেলাম। এরপরে বার তাহলে হচ্ছে x1 হবে 5.11 আর x2 হবে 5.95 এটা। তো এখান থেকে আমি পেলাম 5.5014। এরপরে আবার আসলো, এখান থেকে আমি পেলাম 5.6182। তাহলে বুঝতেছো যে আস্তে আস্তে কি মানে কনভার্জ হচ্ছে না, মানটা 5 পয়েন্ট সামথিং এর দিকে হচ্ছে কি হচ্ছে। তাহলে এভাবে যদি আমরা আরো কিছু ইটারেশন করি তাহলে একসময় হচ্ছে যে আমরা ফাইনালি সলিউশনটা পেয়ে যাব। তো বেসিক্যালি হচ্ছে আমাদের লাস্ট যে ভ্যালুটা সবসময় থাকতেছে x3, আর তার আগের ভ্যালুটা থাকতেছে কার কাছে, x2 এর কাছে। তাহলে x3 মাইনাস x2 এটার অ্যাবসলিউট ভ্যালু যদি আমরা যদি দশমিকের পরে 2 ঘর রাখি তাহলে 0.005, এর থেকে যদি ছোট হয়ে যায় তখন হচ্ছে যে আমরা থামবো। তো এখন আমাদের হয় নাই, কারণ হচ্ছে আমাদের সর্বশেষ x3 হচ্ছে এটা, আর তার আগের ইটারেশনের x3 হচ্ছে এটা। তাহলে এটার ডিফারেন্সটা কিন্তু এখনো কি এর থেকে ছোট হয়নি, হয়তো আর 1 বা 2 স্টেপ করলে আমাদের মোটামুটি সলিউশনটা কি আসবে, কারণ এটা 5.5 আর এটা হচ্ছে 5.6। তাহলে এই দুইটার মাঝখানে কোন একটা ভ্যালু হয়তো আমরা আরো 1-2টা ইটারেশন করলে চলে আসবে। আমি আর এটা কমপ্লিট করিনি। তাহলে এইটুকু সবাই বুঝতে পারছো? কোনো কোশ্চেন আছে? জি স্যার। তো আগেই বলছি যে মানে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যে প্রত্যেকটা মেথডে একটা অঙ্ক তুমি যদি ফুললি সলভ করো তাইলে তোমার ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে যে মেথডটা কিভাবে কাজ করে, তখন ল্যাব করাটা খুবই সহজ হয়ে যায়। মানে তুমি যদি মেথডটা না বুঝো তাইলে হচ্ছে ল্যাব করাটা তখন একটু ডিফিকাল্ট হবে আর কি। আচ্ছা, আরো অনেক মেথড আছে, তো আমরা সিলেবাস হচ্ছে এই মেথড গুলোই আছে। আমরা মেজরলি যেই মেথড গুলো বেশি ইউজ হয় সেগুলো হচ্ছে এখানে পড়েছি। তো এর বাইরে হচ্ছে বিভিন্ন স্পেশাল কন্ডিশনের জন্য কিছু মেথড আছে, যেমন ধরো আমরা যদি কমপ্লেক্স রুট বের করতে চাই তাহলে আরেকটা মেথড আছে, বেয়ারেস্ট্রো মেথড করতে হয়। তারপর মুলার্স নামে একটা মেথড আছে। তো যেহেতু সিলেবাসে ওগুলো ওইভাবে কভার করিনি, আমরাও আর যাচ্ছি না আর কি। আপাতত আমরা 5টা মেথড, তার মধ্যে বলেছি যে ফিক্সড পয়েন্টটা রিয়েলি ওইভাবে ইউজ হয় না,
তার মানে তোমরা বেসিক্যালি ধরতে পারো যে আমরা চারটা মেথড খুব ভালো মতো দেখেছি। একটা হচ্ছে বাইসেকশন, ফলস পজিশন, এটা হচ্ছে ব্র্যাকেটিং মেথড, আর নন ব্র্যাকেটিং এর মেথডে নিউটন রেসন এবং সেকেন্ড মেথড। আপাতত এই চারটা খুব ভালো করে তোমরা যদি পড়ো হবে। ফিক্সড পয়েন্ট মেথডটা ভাবে না শিখলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, নেক্সট যেই টপিকসটা আমরা এখন কভার করতে যাব সেটা হচ্ছে ডিটারমাইনিং অল পসিবল রুটস। তো আমরা আবার এই বইতে একটু আসি। ফিগারগুলো যেহেতু ওখানে ড্র করিনি, জাস্ট বলা হয়েছে যে বইয়ের এত নম্বর পেজে ফিগারগুলো আছে, তো ফিগারগুলো দেখলে হ্যাঁ। আচ্ছা, এখানে দেখো একটা কার্ভ আছে, অবশ্যই ইয়াটা বলেনি, এটা কোন ইকুয়েশনের জন্য কার্ভটা আছে এটা বলেনি। আচ্ছা, এখানে দেখে বলো দেখি কয়টা রুট আছে। তো আমরা রুট বের করার সময় বলতেছি যে একটা রেঞ্জের ভিতরে যত রুট আছে সেগুলো বের করতে যাচ্ছে। অনেক সময় হচ্ছে কি নাম্বার অফ রুট হচ্ছে কি ইনফাইনিট হতে পারে। যেমন ধরো আমার যদি ইয়াটা এরকম হয়, তার মানে কি এই কার্ভের রুট কয়টা থাকবে বলো দেখি? ইনফাইনিট সংখ্যক রুট থাকবে, তাই না? কারণ প্রতিবার উঠতেছে নামতেছে উঠতেছে নামতেছে। তো তোমাদের অনেক সময় যেটা বলা হয় সেটা হচ্ছে যে একটা সার্টেন রেঞ্জের ভিতরে আমার যতগুলো রুট আছে সবগুলো বের করতে হবে। যেমন ধরো আমরা বললাম এটা হচ্ছে আমার এ বিন্দু আর এটা হচ্ছে আমার বি বিন্দু, এই যে বি বিন্দু আর হচ্ছে এ বিন্দু, তাহলে এ এবং বি এই রেঞ্জের ভিতরে আমি যত রুট আছে সবগুলো হচ্ছে বের করতে চাই। এর আগে আমরা যে 5টা মেথড পড়লাম সবগুলো মেথড আমাকে হচ্ছে কি একটা সিঙ্গেল রুট বের করে দিত, কিন্তু আমার এখন টার্গেট হচ্ছে যে একটা সার্টেন রেঞ্জের ভিতরে যতগুলো রুট পাওয়া যাবে সবগুলো রুট হচ্ছে আমরা বের করতে চাই। আচ্ছা, তোমরা একদম মানে বেসিক আইডিয়া থেকে বলো দেখি এটা কিভাবে করা যায়। আমরা আগের যে কোনো একটা মেথড ইউজ করে সেম কাজটাই করতে চাই, কিভাবে করতে পারবো বলো দেখি? যেমন ধরো সাপোজ বাইসেকশন মেথড ইউজ করে আমরা কাজটা করতে চাই। কার একজন আইডিয়াটা বলো দেখি যে কিভাবে এটা করা যায়। মানে আমি বাইসেকশন মেথড জানি, ওখান থেকে একটা সিঙ্গেল রুট বের করা শিখেছি। তো আমি এখন বলতেছি যে এ বি ইন্টারভ্যালুয়ের ভিতরে যত রুট আছে সবগুলো রুট বের করব মানে বাইসেকশন মেথড দিয়ে। তাহলে আইডিয়াটা কেমন হবে একটু শুনি তোমাদের। কি হলো, একজন একটু রেসপন্স করো না। আসো তোমরা, না শুনতেছো না শুনতেছো না? স্যার আসি স্যার। হ্যাঁ, আচ্ছা একটু বলো দেখি তোমাদের এই মুহূর্তে হাইস্ট সিজিপিএ কার, তাকে সবার আগে জিজ্ঞাসা করি। তোমাদের হাই সিজিপিএ কার? তোমাদের ব্যাচের এই মুহূর্তে সবচেয়ে ভালো রেজাল্ট কার? জিপিএ স্টাইলে যদি, সিজিপিএ স্টাইলে যদি বলি। কি হলো, কেউ রেসপন্স দিচ্ছ না কেন? আচ্ছা দেখি 3.5 এর উপরে যাদের সিজিপি আছে একটু হাত তুলো তো দেখি, কয়জন আছে একটু দেখি। না, একজনও নাই। এটা তো হওয়ার কথা না। কে কে আছে একটু হাত তুলো দেখি 3.5 এন্ড অ্যাবাভ যাদের সিজিপি। একজন পেলাম। এরপরে কি বলা হয় একটা সেমিস্টার থেকে একজন নাকি মাত্র? আশিকুল ইসলাম, তুমি বলো দেখি কয়জন আসলে তোমাদের আছে? জি স্যার, আসসালামু তোমাদের আলাইকুম। হ্যাঁ হ্যাঁ ওয়ালাইকুম। তোমাদের সেমিস্টারে কয়জনের সিজিপিএ 3.5 এর অ্যাবাভ আছে? আমি রেজাল্ট শিটে ঢুকলে সবই বের করতে পারবো, তো এখন আর সময় নেই। এমনি তোমাদের সেমিস্টারে মোটামুটি 3.5 এর অ্যাবাভ তোমরা কয়জন যাদের রেজাল্ট? স্যার প্রায় 6-7 জন মতো আছি স্যার আমাদের। হ্যাঁ, তাহলে হাত মাত্র শুধু তোমার টোটো, বাকিদের ইয়া। সবচেয়ে বেশি কার? সবচেয়ে বেশি স্যার কাউসার আহমেদ শুভ আছে স্যার, তারপরে তমাল আছে, তারপরে ইমাজউদ্দিন আছে। আচ্ছা, কাউসার আহমেদ শুভ ও কি আছে না নাই? আজকে তো আসেনি দেখি। আচ্ছা ঠিক আছে, এটা পরে আমি দেখবো। আচ্ছা
তো এমনি হচ্ছে ক্লাসে তোমরা একটু অ্যাটেন্টিভ থাকবে, একটু রেসপন্স করার চেষ্টা করবে। আচ্ছা তুমি তোমার থেকে একটু শুনি যে মানে তুমি একটু চিন্তা করে বলো দেখি যে আমরা কিভাবে এইখান থেকে আমরা কি করতে পারি, মানে অল পসিবল রুট গুলো বের করতে পারি। বাইসেকশনের কনসেপ্টটাই ইউজ করব। জাস্ট হচ্ছে একটা রুট না বের করে সব রুট বের করতে চাই, তাহলে কিভাবে কাজটা করতে পারি? স্যার বাইসেকশন আছে স্যার, আমরা রেঞ্জ দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে হ্যাঁ, তারপরে ওইটা ওইটার দিয়ে তো মধ্যে আমরা ওইটার মাঝখানেরটা বের করি। এখন আমার দরকার হচ্ছে একটা রুট হলে হবে না, এই রেঞ্জের ভিতরে মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যত রুট আছে সবগুলোই বের করব, কিন্তু ইউজ করব বাইসেকশন মেথড। জি স্যার। তাহলে কিভাবে করতে পারি, মানে আইডিয়াটা একটু বলো দেখি। স্যার এই মুহূর্তে মাথায় আসতেছে না স্যার। মানে ওগুলাই ধরো তুমি যখন রিয়েল লাইফে কাজ করতে যাবে, মানে তুমি হচ্ছে রিলেটেড নলেজটা জানো, তাহলে সেখান থেকে তোমাকে হচ্ছে কি নতুন করে একটু ডেরাইভ করে নেওয়া লাগবে। তো এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট। যাই হোক, আচ্ছা আমি হেল্প করছি। স্যার দুটো যোগ করে পরবর্তীতে সবগুলো একসাথে করলে মানে আরেকটু ভালো করে বলা লাগবে। স্যার এ থেকে বি পর্যন্ত স্যার একটা লুপ চালাবো, তারপর সি হ্যাঁ ভিতর প্রতিবার মানটা বের করবো আর কি স্যার। না, তাহলে মানে পুরোটা করলে তো আগের মতো একটাই পাবো আর কি, প্রথমবার যদি আমি পুরোটাই নিয়ে ফেলি। না স্যার, এ থেকে শুরু করে বিভিন্ন লুপ চালাবো, এর ভিতরে প্রতিবারে সি মানটা প্রিন্ট করে দিলে তো হচ্ছে স্যার। মানে যতগুলো সি এর মানটা কিভাবে প্রিন্ট করবে ওইটাই তো আমি জানতে চাচ্ছি। এ মানে প্লাস বি ডিভাইড বাই 2 দিয়ে ভাগ দিবে স্যার। তাহলে তো একটাই পাবো, তখন তো এতগুলো পাবো না। আচ্ছা স্যার ঠিক আছে, হ্যাঁ বলো। এখানে স্যার পয়েন্টগুলো দুটো নিয়ে প্রথমে করে স্যার পরবর্তীতে আবার সবগুলো একসাথে যোগ করলে পাওয়া যাবে মনে হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এক্সপ্লেইন করছি, মানে কাছাকাছি হয়তো গেছো কিন্তু পুরোটা ওইভাবে বলতে পারো না আর কি। আচ্ছা দেখো এখানে আমার তো হচ্ছে ধরো আমি বললাম যে 1 থেকে 5 এর ভিতরে সবগুলো হচ্ছে রুট আছে। আগে আমরা কি করেছিলাম, ধরো x1 এর মান হয়তো 1 নিয়েছিলাম আর x2 এর মান হয়তো 5 নিয়েছিলাম, তারপরে অর্ধেক অর্ধেক করে আস্তে আস্তে রুটের দিকে গিয়েছি, একটা সিঙ্গেল রুট পেয়েছি। কিন্তু ধরো হচ্ছে আমি এখন বলছি যে 1 থেকে 5 এর ভিতরে আমার হয়তো রুট আছে 5টা বা রুট আছে 4টা বা রুট আছে 3টা, যতগুলো আছে থাকুক। তো আমার টার্গেট হচ্ছে সবগুলো রুট বের করা। তো আমি এখন কি করলাম, একটা ইন্টারভেল বের করলাম, এটাকে এখানে হচ্ছে ডেল এক্স নাম দিয়েছে। তাহলে প্রথমে আমরা কি করলাম, ধরো ডেল এক্স এর মান আমি নিলাম হচ্ছে 0.5, 0.5। তাহলে আমি প্রথমে হচ্ছে 1 রাখলাম হচ্ছে x1 এর কাছে, আর x2 এর কাছে রাখলাম হচ্ছে ওই যে 0.5টা তার সাথে যোগ করলাম, তাহলে কত হচ্ছে 1.5। তাহলে 1 আর 1.5 এইটার মাঝখানে কোনো রুট আছে কিনা আমি বের করলাম। হয়তো এখানে রুট থাকতে পারে, আবার হয়তো দেখা যাবে যে এটা ব্র্যাকেট নাও করতে পারে। 1 এর কারণে ফাংশনের মান যা, 1.5 এর কারণে ফাংশনের মানে মানের সাইন তা, তাহলে হচ্ছে কি এটা নন ব্র্যাকেট হয়ে যাবে। তখন হচ্ছে যে যদি রুট থাকে রুটটা বের করলাম, যদি রুট না থাকে তাহলে আমি পরের ধাপে চলে গেলাম। পরের ধাপে কি করলাম, x1 এর কাছে কত রাখবো 1.5, আর x2 এর কাছে কত রাখবো 2। তাহলে এখন এটার ভিতরে যদি রুট থাকে তো ভালো, আমি বের করে ফেললাম, আর যদি রুট না থাকে তাহলে হচ্ছে কি আবার হচ্ছে কি পরের ধাপে x1 হবে 2, x2 হবে হচ্ছে কি 2.5। এবার বুঝছো টেকনিকটা? জি স্যার। তাহলে ডেল এক্স ইন্টারভেলের ভিতরে যদি আমার একটা রুট থাকে সেটা বের করব। আমি এভাবে মানে স্টার্ট করব হচ্ছে মানে এ মানে এখানে যেমন বলেছি 1 থেকে আমি প্রতিবার 0.55 করে 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 একসময় হচ্ছে কি বি তে পৌঁছে যাব। যেমন এখানে বি এর ফাইনাল ভ্যালু বলেছিলাম 5, তাহলে 5 এ যখন পৌঁছে যাব এই ইন্টারভেলের ভিতরে যতগুলো রুট আছে সবগুলো আমি কি করব একটা একটা করে কি পেয়ে যাব না? জি স্যার। তো এটাই হচ্ছে মানে ফাইন্ডিং দ্য অল পসিবল রুটস। এখন সবাই ক্লিয়ার? আচ্ছা, তো এই জায়গাটায় একটা সমস্যা হচ্ছে এই ডেল এক্স এর মানটা আমি কত নিব, মানে সমস্যা ঠিক না, মানে একটা কনসিডারেশন। যদি এটা আমি খুব ছোট নিই তাহলে আমার অল পসিবল রুট বের হবেই, কিন্তু সমস্যা হচ্ছে কি তখন হচ্ছে কি হবে আমার নাম্বার অফ ইটারেশনটা কি অনেক বেশি হয়ে যাবে। ধর আমি নিলাম হচ্ছে বেশি হয়ে যাবে। ধর আমি নিলাম 0.1, একটু আগে তো 0.5 নিয়েছি, তাহলে 0.1 নিলে হচ্ছে কি আমার টোটাল কাজটা হচ্ছে কি আগের থেকে কি 5 গুণ বেশি করতে হবে না? তার মানে কি প্রথমবার হচ্ছে 1 আর হচ্ছে 1.1, পরের বার হচ্ছে কি 1.1 আর 1.2, এভাবে হচ্ছে আমাকে যাবে।
যদি এটা আমি 0.1 না নিয়ে 0.01 নিই তাহলে আরো 10 টাইমস বেশি কাজ করা লাগবে। বুঝে গেছে কথা? তাহলে আমি যদি del x টা খুব ছোট নিই তাহলে আমার নাম্বার অফ ইটারেশনটা হচ্ছে কি অনেক বেশি হয়ে যাবে। আবার আমি যদি del x টা বড় নিই, যেমন ধরো আমি del x টা 1 নিলাম বা 2 নিলাম, তাহলে কি হতে পারে? দেখা যাবে যে আমি বললাম 1 আর 3 এর মাঝখানে নিতে চাই, আমি del x টার মান নিলাম 2, দেখা গেল যে এর ভিতরে 2টা রুট আছে বা 3টা রুট আছে, তখন হচ্ছে কি কিছু রুট হচ্ছে আমার মিসিং হয়ে যেতে পারে। তাই এটা আমাকে মাথায় রাখতে হবে যে del x টা যেন সাফিসিয়েন্টলি স্মল হয়, আবার টু স্মল হলে আমার হচ্ছে কি নাম্বার অফ ইটারেশনটা কি হয়ে যাবে অনেক বেশি হয়ে যাবে। আবার আমি যদি টু লার্জ রাখি তাহলে হয়তো আমি কিছু রুট মিস করতে পারি। ক্লিয়ার কথাটা? জি আচ্ছা, স্যার। হ্যাঁ আচ্ছা, আমরা আজকের লাস্ট টপিকসটায় যাই। তাহলে এটাই হচ্ছে আমরা একটু আগে যেটা বললাম সেটাকে অ্যালগরিদমিক ফর্ম এখানে লিখেছে। প্রথমে একটা a আর b নিতে হবে, তারপরে x1 এর কাছে a রাখলাম, x2 এর কাছে x1 প্লাস x, এটা বেসিক্যালি x না, এটা del x বলাই ভালো। তাহলে এটা নিলাম, আচ্ছা এটা একটু কারেকশন করে দিন। নিলাম, তারপরে ওখান থেকে f1 f2 বের করলাম, তারপরে হচ্ছে আমাদের ওই আগে যেভাবে ব্র্যাকেটিং করে করলাম, ব্র্যাকেটিং না করলে আবার গ্যাস নিতে হবে x, তারপরে হচ্ছে আমি হচ্ছে x0 দিয়ে আমি মানটা বের করলাম, এবং পরের স্টেপে গিয়ে হচ্ছে আমরা এই যে a = x2 করে আমরা হচ্ছে আবার পরেরটা হচ্ছে বের করছি। আচ্ছা, এখন এটাই বেসিক্যালি আমাদের আজকের লাস্ট টপিকস। আজকে তাহলে আমরা তিনটা জিনিস পড়তেছি, একটা হচ্ছে সেকেন্ড মেথড, আরেকটা হচ্ছে অল পসিবল রুট বের করার পদ্ধতি, আর সেই অল পসিবল রুট বের করার যে একটু আগে পদ্ধতি পড়লাম বাইসেকশন দিয়ে। তো আমরা জানি বাইসেকশনের সুবিধা হচ্ছে যে এটা গ্যারান্টেড যে সব সলিউশন বের করে ফেলবে, কিন্তু এটার অসুবিধা হচ্ছে এটা রিলেটিভলি স্লো কনভার্জেন্স রেটটা। তো আমরা এটাকে ইমপ্রুভাইজ করব। তো তার আগে হচ্ছে আমরা আরেকটা জিনিস একটু পড়ে নিই। আমরা নিউটন রেসন মেথডের মধ্যে হচ্ছে যে, যেহেতু নিউটন রেসন মেথড হচ্ছে যে আমরা যতগুলো মেথড পড়ছি তার মধ্যে সবচেয়ে বেশি ফাস্ট, তো সেখানে আমরা ইউজ করব। তো এটাকে আমরা এখন যেটা পড়তে যাচ্ছি সেটার নাম হচ্ছে সিনথেটিক ডিভিশন, বা এটাকে ডিফ্লেশনও বলা হয়। তো এটার কনসেপ্টটা হচ্ছে এরকম, ধরো আমার একটা পলিনোমিয়াল ফাংশন আছে px, তো x আর হচ্ছে একটা তার রুট। তো x আর যদি রুট হয় তার মানে আসলে যেটা হচ্ছে যে x মাইনাস x আর দিয়ে হচ্ছে কি করা যায়, এটাকে ভাগ করা যায়। মানে কোনো একটা ইকুয়েশনের রুট থাকা মানে হচ্ছে কি ওই ইকুয়েশনটাকে কি করা যাবে, x মাইনাস x আর দিয়ে নিঃশেষে ভাগ করা যাবে। তার মানে হচ্ছে আমার রিমাইন্ডারটা হবে 0, আর এই পাশে যে ভাগফলটা আমরা পাবো সেটাকে বলছি আমরা কোশেন্ট পলিনোমিয়াল qx। তো এটা যদি x টু দি পাওয়ার n একটা ইকুয়েশন হয়, তাহলে আমি যদি x মাইনাস x আর দিয়ে ভাগ করি তাহলে qx এর ডিগ্রি কত হবে কে বলতে পারবে? px এর ডিগ্রি হচ্ছে x টু দি পাওয়ার n, তাহলে আমি x মাইনাস x আর দিয়ে ভাগ করছি, তাহলে qx এর ডিগ্রিটা কত হবে কে বলতে পারবে? ধরো আমি x মাইনাস 2 দিয়ে এখানে হচ্ছে x কিউব, এখানে সামথিং টার্ম আছে, এটা ভাগ করলাম, এখানে রিমাইন্ডার 0 আসলো, এখানে যেটা হবে তার সর্বোচ্চ ঘাত কত হবে? এখানে ছিল x কিউব। আবারও কথা তোমাদের শুনতে পাচ্ছি না, একটু রেসপন্স করো। এখানে n এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 3, x মাইনাস 2 দিয়ে আমি ভাগ করলাম, মানে 2 হচ্ছে আমার এই ইকুয়েশনটার একটা হচ্ছে কি রুট, তাইলে রিমাইন্ডারটা 0 পাবো। আর যদি রুট না হতো তাহলে রিমাইন্ডারটা হয়তো কোনো একটা ভ্যালু পেতাম। আর কোশেন্ট পলিনোমিয়ালটা কত হবে, এই যে এই পাশের ভাগফলটা কত হবে? এটা যেহেতু x এর ডিগ্রি হচ্ছে 1, বুঝি নাই, তোমার কথা কেটে আসতেছে, আবার বলো দেখি। আবার একটু বলো, কথা বোঝা যায়নি, আর নাহলে চ্যাট বক্সে উত্তর দিতে পারো। x স্কয়ার আর 1 আছে এটা।
হ্যাঁ স্যার অর্থ হচ্ছে যেহেতু এক্স স্কয়ার হলো এখানে স্যার, যদি 3 থাকে তাহলে 1 কমে যাবে, এখানে যদি 5 এখানে 2 থাকতো স্যার। হ্যাঁ তাহলে 4 হতো। অর্থ হচ্ছে এটা যদি x টু দি পাওয়ার n হয় তাহলে কোশেন্ট পলিনোমিয়ালটা হবে কি x টু দি পাওয়ার n মাইনাস 1, যেহেতু আমি x দিয়ে ভাগ করছি এখানে টার্মটা হচ্ছে x, এটা তো একটা কনস্ট্যান্ট মান। আমি যদি এখানে x স্কয়ার দিয়ে ভাগ করতাম তাহলে এখানে কি হতো, এটা যদি x টু দি পাওয়ার n হতো এটা কি হতো x টু দি পাওয়ার n মাইনাস 2 হতো। জি স্যার, বুঝা এখানে গেছে? তাহলে আমার এটা যদি x টু দি পাওয়ার n হয়, আমি যদি x টার্ম দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে কি আমার ভাগফল হচ্ছে কি 1 কমে যাবে। তো এই যে আমি এই না ভাগ করাটা স্যার, কি কথা n বোঝা যাচ্ছে মাইনাস না? 1 হতো স্যার। হ্যাঁ জি স্যার, অর্থাৎ হচ্ছে x টু দি পাওয়ার স্যার n বলতে স্যার, কে আমি হচ্ছে x মাইনাস x আর দিয়ে ভাগ করেছি, এখানে যাই থাকুক না কেন। তাহলে এটা যেহেতু সর্বোচ্চ ঘাত n, তাহলে আমার হচ্ছে কি ওইখানে x টু দি পাওয়ার n মাইনাস 1 হবে, কোফিসিয়েন্ট গুলো যাই থাকুক না কেন বা বাকি টার্ম যাই থাকুক না কেন, এটাই হচ্ছে সর্বোচ্চ ঘাত। 1 কমে যাবে, জাস্ট হচ্ছে পাওয়ারটা 1 কমে যাবে। তো এখন এই যে একটু আগে যে ভাগ করলাম, তো এই ভাগ করাটা তো কিছুটা হলো ডিফিকাল্ট আমাদের জন্য করা, এভাবে ধরে ধরে ভাগ করা ইকুয়েশনের। তো আমরা এখানে একটা চমৎকার মেথড করব, যে মেথডটা হচ্ছে এই ভাগফলটা আমাকে দিবে, কিন্তু অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা ভাগ করি মানে ব্যাপারটা ঠিক ওরকম হবে না আর কি। তো যেহেতু এখানে ভাগ করব কিন্তু একদম অ্যাজ ইউজুয়াল ভাগ পদ্ধতিতে করব না, এই জন্য এই মেথডটার নাম হচ্ছে সিনথেটিক ডিভিশন। আমরা দেখি তাহলে বুঝতে পারবো যে কি করব। আচ্ছা, তো এখানে হচ্ছে প্রথমে আমরা দুইটা ইকুয়েশন লিখলাম। এটা হচ্ছে আমার px ইকুয়েশন, অর্থাৎ হচ্ছে আমার ইনিশিয়ালি যে পলিনোমিয়াল ফাংশনটা দেওয়া আছে, আর এটা হচ্ছে qx, আমি এই যে ভাগফল হিসেবে যে কোশেন্ট পলিনোমিয়ালটা পেলাম সেটা, আর x টা হচ্ছে আমার একটা রুট। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে কি px ইকুয়াল টু x মাইনাস xr ইনটু qx। তো এটা তো তোমরা সবাই জানো যে আমার যদি এটা হয় b, এটা যদি হয় a, এটা যদি হয় q, এটা যদি হয় r, বলো দেখি b ইকুয়াল টু কি লেখা যায়? এটা একদম তোমাদের 3-4 থেকে জানো। এটা হচ্ছে কি ডিভিডেন্ড, ডিভিডেন্ড ইকুয়াল টু কি লেখা যায়? এটার সাথে এটা কি গুণ স্যার। গুণ করে তারপরে কি করতে হয়? তো 8টা যোগ করতে তো হয়, তাই না? যোগ করতে হয়। হ্যাঁ, মানে ভাজক ইনটু ভাগফল প্লাস হচ্ছে রিমাইন্ডার সমান সমান হচ্ছে কি ভাজ্য। এটা একেবারে ক্লাস 3-4 থেকে পড়ে আসছো। যোগ বাক্সে। হ্যাঁ আচ্ছা, তো এই জিনিসটা এখানে করা হয়েছে। তো এখানে যেহেতু হচ্ছে আমরা x মাইনাস xr দিয়ে যদি ভাগ করি রিমাইন্ডারটা হবে কি 0, তার মানে প্লাস এটা নাই, তাহলে আমরা এটা পাচ্ছি px ইকুয়াল টু, এটা হচ্ছে আমার px, এই পাশে আছে x মাইনাস xr, আর এটা হচ্ছে qx। তাহলে আমরা লিখতে পারি px ইকুয়াল টু x মাইনাস r ইনটু qx, প্লাস 8 ছিল, 8টা আমাদের এখানে কি নাই, যেহেতু শূন্য সেজন্য আমরা আর লিখি নাই। তাহলে এটুকু বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন হচ্ছে আমরা এই যে px তো হচ্ছে আমার অরিজিনাল পলিনোমিয়াল ইকুয়েশনটা আমরা এখানে লিখে ফেললাম an xn an minus 1 x টু দি পাওয়ার n, এভাবে a1x প্লাস a0, এটা হচ্ছে x মাইনাস x এর যা আছে তাই, আর qx টা হচ্ছে আমরা এখানে লিখলাম। তো দুইটার কোফিসিয়েন্ট গুলোকে ডিফারেন্ট রাখার জন্য আমরা px এর কোফিসিয়েন্ট গুলোকে a দিয়ে প্রকাশ করলাম, আর qx এর কোফিসিয়েন্ট গুলোকে আমরা b দিয়ে প্রকাশ করলাম। তার মানে হচ্ছে কি এটা bn minus 1 x টু দি পাওয়ার n minus 1 bn minus 2 x টু দি পাওয়ার। তো এটা কেন এক ঘাত কম হয়েছে একটু আগে আমরা এক্সপ্লেইন করেছি। আমার যেহেতু px টা হচ্ছে সর্বোচ্চ ঘাত হচ্ছে x টু দি পাওয়ার n, তাহলে qx টা ডেফিনেটলি তার থেকে কি এক কম ঘাতের হবে। জি স্যার। ঠিক আছে, এইটুক পর্যন্ত বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন আসো মূল জায়গাটা যে আমরা কি করছি। এখন যেহেতু মাঝখানে ইকুয়াল আছে, তাহলে এই পাশের ভ্যালু যা, এই পাশের ভ্যালু কি এক্স্যাক্টলি তা না? আমরা বলেছি কি যে px ইকুয়াল টু x মাইনাস xr ইনটু qx, তাহলে x মাইনাস xr দিয়ে যদি qx কে গুণ করি তাহলে যেটা পাবো সেটা অবশ্যই কার সমান? px এর সমান হবে না? ইকুয়েশনের দুই পাশে তো মানেই তো হচ্ছে এটা যে ইকুয়াল সাইনে এই পাশে যা আছে এই পাশে ঠিক তাই পাওয়া যাবে। তার মানে আমি যদি x মাইনাস xr দিয়ে হ্যাঁ সরি, আমি মনে হয় নেটওয়ার্কের থেকে বের হয়ে গেছিলাম।
এখন দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তোমরা লাস্ট কোনটুকু হয়েছিল যে px = x - xr * qx এই পর্যন্ত মনে হয় বলেছিলাম, তাই না? তাহলে জি বলেছি স্যার। যে x - xr দিয়ে যদি qx কে গুণ করি, যেটা পাবো সেটা অবশ্যই px এর সমান হবে। তার মানে এই পাশে যা আছে আর এই পাশে যা আছে, এই দুইটা গুণফল হচ্ছে কি অবশ্যই সমান। আচ্ছা, তাইলে আমার এখন বের করার দরকার কি? যে আমি আগে প্রথমে এটা বের করি, তাহলে an সমান কি হবে? an কার কোফিসিয়েন্ট বলো দেখি? px এর। না, x⁴n এর। ও ঠিক আছে, তাহলে এইখানে x⁴n যে টার্মটা পাওয়া যাবে তার সাথে যা থাকবে সেটা অবশ্যই কি হবে? এই an এর সমান হবে না? কারণ দুই পাশে তো আসলে একই জিনিস। তাহলে আমরা এখানে দেখি যে x⁴n এর সাথে কি আছে। তাহলে আমি যদি x দিয়ে এই পাশটাকে গুণ করি, তাহলে এটা কি হবে? এখানে যেহেতু x⁴n - 1 আছে, এই টার্মটা অবশ্যই কিসে পরিণত হবে? bn - 1 ইনটু x⁴n - 1 আছে, তো তার সাথে x গুণ করলাম, তাহলে কি xn হয়ে যাবে না? জি স্যার। আর আমি যদি -xr দিয়ে এটাকে গুণ করি, এই টার্মটা কি x⁴n থাকবে না x⁴n - 1 থাকবে? এই পাশে যাই থাকুক, কোএফিসিয়েন্ট যাই থাকুক, xr হচ্ছে বেসিক্যালি একটা কনস্ট্যান্ট, এটা কিন্তু x ভ্যালু না। xr মানে হচ্ছে এই বিন্দুতে হচ্ছে কি এই ফাংশনটা একটা রুট আছে। যেমন ধরো ওই যে আমরা একটু বললাম, যদি আমার রুট যদি 2 হয়, তাহলে আমরা বেসিক্যালি ভাগ করছি কি দিয়ে? x - 2 দিয়ে। তার মানে এটা একটা কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্টকে যদি এটা দিয়ে গুণ করি, তাহলে কি স্যার কি থাকে যাবে স্যার? পাওয়ার বাড়বে না, এটা x⁴n - 1ই থাকবে। জি স্যার। তার মানে আমাদের x⁴n টার্ম শুধু একটাই আছে। তার মানে হচ্ছে কি an আর bn - 1 ডেফিনেটলি কি হইতে হবে? সমান হইতে হবে। কারণ এই পাশে x⁴n এর যা সহগ পাবো, এই পাশে x⁴n এর যা সহগ পাবো, ডেফিনেটলি দুইটা একই। তার মানে an আর হচ্ছে bn - 1 হচ্ছে সেম। তো প্রথমবারের ক্ষেত্রে এটা যেহেতু x⁴n এই পাশে গুণ করে একটাই পেলাম। আচ্ছা, এখন এই পাশে দেখো x⁴n - 1 এর সহগ হচ্ছে কি? an - 1। n-1 তাহলে এই পাশে x⁴n - 1 যেই টার্মগুলো পাবো, তাদের সহগটা অবশ্যই কি এর সমান হইতে হবে। আচ্ছা, এখন এখানে কি পাই? আমি যদি x দিয়ে গুণ করি, এখানে তো এটা বেড়ে যাবে। আমি যদি x দিয়ে এটাকে গুণ করি, তাহলে কি আসবে বলো দেখি? এটা bn - 2 তো আছেই, x আর এটা ও স্যার এটা x⁴n -1 হয়ে - 1 যাবে ছিল, স্যার। এটা হয়ে যাবে n-1 x⁴1 হয়ে যাবে, আগে ছিল 2। তাহলে x যেহেতু গুণ হচ্ছে, এক পাওয়ার বেড়ে যাচ্ছে। আচ্ছা, আর আমি যদি এইটা দিয়ে গুণ করি, এইটাকে গুণ করি, তাহলে কি হবে? x⁴n - 1টা থেকে যাবে, কারণ হচ্ছে এটা যেহেতু একটা কনস্ট্যান্ট টার্ম। তার মানে এখানে আমি পাচ্ছি bn - 1 ইনটু x⁴n - 1, আর এটাকে আমি xr দিয়ে গুণ করেছি, এবং এটা বেসিক্যালি ছিল হচ্ছে -xr, তার মানে এটা নেগেটিভ ভ্যালু। তাহলে আমরা x⁴n - 1 টার্ম এই পাশে দুইটা পাচ্ছি, যেহেতু এখানে গুণ হচ্ছে এই জন্য দুইটা পাচ্ছি। তাহলে এই দুইটাকে যদি আমি যোগ করি, তাহলে এই যোগফলটা অবশ্যই কার সমান হইতে হবে? এটা সমান হইতে হবে না? মানে ইকুয়েশনটা দুই পাশে সমান থাকার জন্য অর্থ হচ্ছে এই পাশে x⁴n এর যেই সহগটা, ডেফিনেটলি এই পাশে x⁴n - 1 এর সহগটা কি একই হইতে হবে। তো এই পাশে আমি x⁴n - 1 এর সহগ হচ্ছে, যেহেতু এখানে একটা গুণ আছে, এই জন্য দুইটা আলাদা আলাদা পাচ্ছি, একটা হচ্ছে bn - 2 আর একটা হচ্ছে -xr * bn - 1। তাহলে এই দুইটাকে আমি যদি যোগ করি, যে ভ্যালুটা পাবো সেটা অবশ্যই an - 1 এর সমান হইতে হবে। তো সেটাই লিখলাম যে an - 1 = হচ্ছে bn - 2 xr * bn - 1। তাহলে এখন আমরা এটাকে জেনারেলাইজড ফর্মে লিখতে পারি। লাস্টের দিকে যদি দেখো a1 = হচ্ছে b0 xr b1, আর প্রথম টার্মটা যেরকম একটা সিঙ্গেল ছিল, ঠিক লাস্ট টার্মটা হচ্ছে কি একটা সিঙ্গেল থাকবে, কারণ তখন হচ্ছে x দিয়ে আর গুণ করার থাকবে না, কিন্তু -xr দিয়ে গুণটা থাকবে। তাহলে a0 = হচ্ছে -xr * b0। তাহলে এখন এটাকে জেনারেল ফর্মে যদি লিখি, সেটা হচ্ছে ai = হচ্ছে bi - 1 xr * bi। তোমরা খেয়াল করে দেখো, এটা যখন হচ্ছে n - 1 ছিল, এটা কিন্তু তার থেকে কি ছিল? এক কম ছিল, আর এটা হচ্ছে সমান ছিল।
তাহলে এটা যখন আই, এই পরেরটা হচ্ছে কি আই, আর এটা তো এক্স থাকবেই, আর এটা হচ্ছে তার থেকে এক কম। আর স্টার্টিং এ একদম শুরুতে আমার এ এন আছে, কিন্তু বি এন কি আছে n-1 না, মানে বি শুরু হচ্ছে বি এন মাইনাস ওয়ান থেকে শুরু হচ্ছে, বি এন টার্মটা তো নাই, কারণ না এটার ঘাত বেসিক্যালি কি এক কম না, জি স্যার। এই জন্য বি এন টার্মটা সরাসরি নাই, তার মানে বি এনটা হচ্ছে 0, আর আই এর মান হচ্ছে আমাদের এন থেকে শুরু হয়ে 0 পর্যন্ত যাচ্ছে। তো এটা হচ্ছে আমি প্রথমে বের করলাম, কিন্তু আসলে আমার দরকার কি, আমার ইনপুট দেওয়া থাকবে কি এই পলিনোমিয়ালটা px টা, আমি এখানে হচ্ছে এ মানে এই পাশ মানে এই ইকুয়েশনটা বের করলাম, কিন্তু এখানে তো বেসিক্যালি কি বের করা হচ্ছে, এআই বের করা হচ্ছে, কিন্তু আমার তো আসলে ইনপুট থাকবে এআই, আমার বের করার দরকার কি qx টা বের করা। তো qx বের করা মানে হচ্ছে কি বি টার্ম গুলো বের করা। তাহলে আমি যদি এটাকে এখন সাইড চেঞ্জ করে দিই, এটাকে এই পাশে আর এটাকে এই পাশে নিয়ে যাই, তাহলে কি আসে দেখো, bi minus 1 ইকুয়াল টু হচ্ছে ai প্লাস এক্স আর ইন্টু বিআই, জাস্ট সাইড চেঞ্জ করেছি, আর কিছু করিনি। যে আগের ইকুয়েশনটা থেকে আমি হচ্ছে, যেহেতু আমার মূল টার্গেট হচ্ছে কিউএক্স বের করা, কিউএক্স বের করা মানে হচ্ছে কি কিউএক্স এর কোএফিসিয়েন্ট বি গুলো বের করা, আর ইনপুট হিসাবে তো আমি এ গুলো পাবো, তাহলে এটাকে এই পাশে নিয়ে গেলাম, বিটাকে এই পাশে নিয়ে আসলাম, তাইলে হচ্ছে আমার সলিউশন হয়ে যাচ্ছে। এটা ওই হর্নার সুলো যেরকম একটা সিঙ্গেল ইকুয়েশন থেকে সব বের করে ফেলা যায়, এখানেও ঠিক একই। তাহলে এখানে আমার ইনিশিয়াল কন্ডিশন হচ্ছে কি বিএন হচ্ছে 0, যেহেতু আমার বি তে হচ্ছে কি n তম ঘাত নাই, কারণ বি এর ঘাত শুরু হয়েছে কি x⁻n-1 থেকে, আর i এর মান আমি কত থেকে কোথায় যাব সেটা এখানে বলা আছে, n থেকে 1 পর্যন্ত যাব, কারণ 1 হলে লাস্ট টার্মটা হবে কি 1 - 1, তার মানে হচ্ছে 0 পাবো। আর n এর মান যদি n ধরি তাহলে হচ্ছে কি প্রথমটা হবে n-1, তার মানে কি x⁻n-1 এর জন্য যে কোএফিসিয়েন্টটা সেটা হচ্ছে কি bn-1। তাহলে এই ইকুয়েশন থেকে আমি হচ্ছে কি আমার qx এর সকল কোএফিসিয়েন্ট গুলো বের করতে পাবো। তো এখানে দেখো জাস্ট হচ্ছে কি আমরা একটা লুপ চালাই কাজটা করলাম, মানে ফিজিক্যালি চোখে দেখে মনে হচ্ছে না যে আমি কোনো ভাগ করেছি, কিন্তু আসলে আমরা এই বিটা কি ভাগফলটা না, বি এর ভ্যালু গুলো হচ্ছে কি ভাগফলটা না, এই কারণে এই মেথডটার নাম দিয়েছে তারা সিনথেটিক ডিভিশন, অর্থাৎ হচ্ছে ভাগ করছি, কিন্তু ভাগ আমরা নরমালি যেইভাবে করি সেভাবে ভাগ না করে কি ভাগফলটা আমরা পেয়ে যাচ্ছি। এই মেথডের নাম হচ্ছে সিনথেটিক ডিভিশন। তো আমরা একটা অঙ্ক করি তাহলে বেস্ট হবে। আচ্ছা, এখানে হচ্ছে আমার একটা ভ্যালু দেওয়া আছে px এর মান, তাহলে এখান থেকে আমরা কোএফিসিয়েন্ট গুলো সব বলতে পারবো। এটা যেহেতু x³ তার মানে a3 এর কোএফিসিয়েন্ট মানে a3 এর মান কত, x³ এর সাথে কত আছে, কিছু না থাকা মানে কি 1 স্যার। 1, তাহলে এটা হচ্ছে 1। x² এর সাথে কোএফিসিয়েন্ট কত আছে -7 -7, x এর সাথে কোএফিসিয়েন্ট আছে কত 15 আর এটা তো হচ্ছে কি x⁻0, তাহলে a0 কত আছে -9। তাহলে আমরা বললাম যে x = 3 হচ্ছে এটার একটা রুট, তোমরা চেক করে দেখতে পারো, x এর মান যদি 3 বসাও তাহলে এই ফাংশনটার মান 0 পাওয়া যায়, তাহলে এটা 3 হচ্ছে একটা রুট। তাহলে আমরা যদি এই ইকুয়েশনটাকে x-3 দিয়ে ভাগ করি, তাহলে যেই ভাগফলটা পাবো সেই qx টাকে হচ্ছে আমাকে এখন বের করতে হবে। তাহলে আমরা যদি একটু আগে যেটা পড়েছি সেটা থেকে দেখি, প্রথমে বলেছিলাম যে bn এর মান হবে 0, যেহেতু qx এ হচ্ছে কি b3 নামে কোনো টার্ম থাকবে না, কারণ এটার সর্বোচ্চ ঘাত ছিল 3, তাহলে qx এর সর্বোচ্চ ঘাত হবে 2, তাহলে আমরা b2 থেকে বাকিগুলোতে ভ্যালু পাবো, কিন্তু এখানে কোনো ভ্যালু পাবো না, এই জন্য এটা 0। এরপরে হচ্ছে b2 = হচ্ছে কি আমরা একটু আগে দেখলাম, সেটা হচ্ছে কি bi = হচ্ছে কি ai + 1, তাহলে এটা হচ্ছে এক বেশি, আর এটা হচ্ছে b3 × 3, অর্থাৎ হচ্ছে একটু আগের ইকুয়েশনটা দেখো, তাহলে হবে এই যে bi - 1 = হচ্ছে ai + x আর bi, তাহলে এটা i - 1 হচ্ছে কি 2, তাহলে এটা তার থেকে এক বেশি, এটাও তার থেকে এক বেশি, তাহলে এটা যেহেতু b2 তাহলে এটা হচ্ছে a3 আর এটা হচ্ছে b3। তো b3 তো 0, এই পাশটা কোনো কাজে আসতেছে না, আমার a3 এর মানটা হচ্ছে এখান থেকে পাচ্ছি, এটা হচ্ছে 1, তাহলে b2 এর মান পেলাম হচ্ছে 1।
b1 এর মান পাবো হচ্ছে a2 প্লাস b2 ইন্টু 3। এখন b2 এর মান যেহেতু আছে এখানে বসাই দিলাম, a2 এর মান বসাই দিলাম, ক্যালকুলেট করলে পাবো হচ্ছে -4। আমি যদি b0 বের করি তাহলে হচ্ছে a1 প্লাস b1 ইন্টু 3। তাহলে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে মান পাচ্ছি হচ্ছে 3। তার মানে হচ্ছে আমার qx এর মানটা হচ্ছে কি, এটা হচ্ছে 1। 1 এর সাথে আমি যেহেতু এটা b2 তার মানে হচ্ছে কি x টু দি পাওয়ার 2, হ্যাঁ x স্কয়ার, এটা হচ্ছে -4। তাহলে এটা b1 তার মানে হচ্ছে এটা হচ্ছে x আর b0 হচ্ছে 3। তো এটা 1 না লিখলেও চলে, একই কথা। তার মানে qx এর মানটা হচ্ছে এত। বুঝা গেছে? তো এটা আমরা ইচ্ছা করলে কি করতে পারি, রিয়েল ভাগ করে দেখতে পারি। x - 3 দিয়ে আমরা হচ্ছে কি x কিউব মাইনাস 7x স্কয়ার প্লাস 15x মাইনাস 9, ছোটকালে তোমরা ভাগ শিখছো, সেম মেথডে করতে পারি। আমরা যেহেতু এটা x কিউব, তার মানে এটাকে আমরা x স্কয়ার দিয়ে ভাগ করতে পারি। তাহলে কি আসবে, x কিউব মাইনাস কত আসবে? শোনা যাচ্ছে না? হ্যালো, স্যার আপনার কথা শোনা যায় না। যাচ্ছে না? যাচ্ছে না? এখন শুনতে পাচ্ছ? এখন যাচ্ছে, আর বলা যায় না স্যার। আচ্ছা যাই হোক, এটা জি স্যার। মানে আমরা রিয়েল ভাগটা করতেছি আর কি। মানে একটু আগে তো সিনথেটিক ওয়েতে বের করেছি, এখন যদি আমরা ছোটকালে যেভাবে ভাগ করা শিখছি সেই ভাগটা করছি। জি স্যার। তাহলে x স্কয়ার দিয়ে যদি x - 3 কে জি গুণ করি স্যার। তাহলে কি আসবে, x কিউব মাইনাস 3x স্কয়ার, তাই না? তাহলে আমরা এখন বিয়োগ করব, বিয়োগ করলে এটা প্লাস হয়ে যাবে, এই যে এটা। হ্যাঁ, তাহলে হচ্ছে কি এখানে আসবে হচ্ছে কি -4x স্কয়ার, আর উপর থেকে নামাচ্ছি হচ্ছে 15x। তাহলে আমরা এটাকে -4x দিয়ে গুণ দিই, তাহলে এটা হচ্ছে -4x স্কয়ার, আর এটা হচ্ছে কি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 12x। জি স্যার। হ্যাঁ, তাহলে আমি যদি এটা মাইনাস করি এটা প্লাস হয়ে যাবে, তাহলে এটা কেটে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা হচ্ছে স্যার এখন +3 দিয়ে গুণ করলে হয়ে 3x - 9। তাহলে আমরা এটাতে +3 দিয়ে যদি গুণ করি তাহলে এটা 3x - 9। হ্যাঁ, তার মানে এটা হলো রিয়েল ভাগটা, যেটা আমরা ছোটকাল থেকে শিখে আসছি ভাগ করা। তো ইচ্ছা করলে আমরা এইভাবে বের করতে পারতাম, কিন্তু বুঝতেছো যে এটা যদি তুমি কম্পিউটার ইমপ্লিমেন্টেশনে বা অনেক বড় ইকুয়েশন এটা ভাগ করতে যাও তাহলে এটা তোমাকে যথেষ্ট কষ্ট করতে হবে, তাই না? কিন্তু এই সিনথেটিক মেডিসিনে জাস্ট একটা লুপ চালাই দিলে হচ্ছে কি আমার সব কোএফিসিয়েন্ট গুলো একটার পর একটা সে বের করে দিচ্ছে। তাহলে এটা কম্পিউটার ইমপ্লিমেন্টেশনে ডেফিনেটলি এটা অনেক বেটার। তো এটাকে আমি সিনথেটিক ডিভিশন কেন বলছি, যে যদি আমি এখানে ভাগফল বের করেছি কিন্তু প্রক্রিয়াটার মধ্যে আমরা নরমালি যেভাবে ভাগ করি সেরকম কোনো কি নাই, সিম্পটম নাই, এই জন্য এটার নাম হচ্ছে সিনথেটিক ডিভিশন। হ্যাঁ, কেউ কোনো কোশ্চেন করেছো? কোনো কোশ্চেন কি করেছো? তো এখন হচ্ছে এই মেথডটাই আমরা হচ্ছে কি মাল্টিপল রুট বের করার জন্য হচ্ছে কি ইউজ করতে পারি নিউটন রেসন মেথডের সাথে। তাহলে কি করলাম, অবটেইন ডিগ্রি এন্ড কোএফিসিয়েন্ট অফ পলিনোমিয়াল n and ai, অর্থাৎ আমি ইনপুট গুলো পড়লাম। ডিসাইড এন ইনিশিয়াল এস্টিমেট ফর দ্য ফার্স্ট রুট x0। তো তোমরা জানো নিউটন রেসন মেথডে একটা ইনিশিয়াল গ্যাস করতে হয়, আর এরর ক্রাইটেরিয়ন এটা বের করছি। এরপরে n গ্রেটার দেন 1, অর্থাৎ হচ্ছে n এর মান যতক্ষণ পর্যন্ত 2, অর্থাৎ দুই ঘাত ইকুয়েশন পর্যন্ত হচ্ছে আমি বের করতে চাচ্ছি। xr ইকুয়াল টু হচ্ছে x0 মাইনাস fx0 ডিভাইডেড, এটা হচ্ছে নিউটন রেসন মেথডের ফর্মুলাটা। তাহলে এখান থেকে হচ্ছে আমরা একটা রুট পাবো, xrটা এক সময় কনভার্ট হয়ে রুটটা পেয়ে যাব। আচ্ছা, এরপরে হচ্ছে আমি এই যে ইনিশিয়ালি আমার x টু দি পাওয়ার n যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটাকে আমি xr দিয়ে ভাগ করব। ভাগ করলে আমি নতুন যে ইকুয়েশনটা পাবো সেটা হচ্ছে x টু দি পাওয়ার n মাইনাস 1 ঘাতের, অর্থাৎ হচ্ছে qx টা। সেই qx টাতে আমি আবার হচ্ছে এই সেম জিনিসটা চালাতে থাকবো, এইভাবে হচ্ছে আমরা হচ্ছে কি x টু দি পাওয়ার n থাকলে তো আমার হচ্ছে কি n সংখ্যক রুট পাওয়ার কথা, তাই না? আমি n মাইনাস 1 সংখ্যক রুট প্রথমে বের করে ফেলবো, আর লাস্টে হচ্ছে কি যেটা থাকবে সেটা জাস্ট একটা কি মানে লিনিয়ার ইকুয়েশন থাকবে। কারণ আমি যদি ভাগ করতেই থাকি, মানে x টু দি পাওয়ার 2 পর্যন্ত আমি যে ইকুয়েশনটা আছে ওটাকে ভাগ করলাম, এটাকে যদি আমি আবার ভাগ করি তাহলে কি এটা একটা সিঙ্গেল x টার্মে পেয়ে যাচ্ছি। তো যেটা লাস্ট পেলাম সেটাকে তো আর আমাকে এত কষ্ট করে ইটারেশন করে বের করতে হবে না, মানে এক ঘাতের ইকুয়েশন থেকে আমি কি ডাইরেক্টলি বের করে ফেলতে পারি। তাহলে এই লাস্ট যে রুটটা সেটা আমি সরাসরি বের করে ফেললাম। তাহলে দেখো এই অ্যালগরিদমটা বুঝছো কিনা, আমি একটু হ্যাঁ। হ্যালো,
আচ্ছা, তাহলে এটা বুঝতে পেরেছো সবাই? কারো কোশ্চেন আছে? সরি, আমি মনে হয় আবার কেটে গেছিলাম না? আজকে কি নেটওয়ার্ক বেশি ঝামেলা করছে? আচ্ছা, এই লাস্ট যেটা বুঝিয়েছি সেটাতে কোনো সমস্যা আছে কিনা? এই মেথডটায় কোনো সমস্যা আছে কিনা? শোনা যাচ্ছে কথা? এখন আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনাচ্ছে স্যার। মানে এইটুক পর্যন্ত তো ক্লিয়ারলি বুঝিয়েছি। মানে এখানে কি কোনো কথা কেটে গেছিল না? আমি যখন ওই যে ফোন আসছে এজন্য বন্ধ করেছি তখন হচ্ছে যে শুনতে পাওনি? স্যার ঠিক ছিল স্যার। হ্যাঁ, আচ্ছা, তার মানে হচ্ছে আমি প্রথমে x টু দি পাওয়ার n থেকে নিউটন রসন মেথডে হচ্ছে একটা রুট বের করেছি, ফার্স্ট রুটটা বের করলাম। এরপরে হচ্ছে যে রুটটা পেলাম, ধরো সেটা হচ্ছে আমার xr, তাহলে সেটাকে x মাইনাস xr দিয়ে ভাগ করেছি। ভাগ করার পরে আমি একটা qx পেয়েছি, সেটা হচ্ছে কি তার সর্বোচ্চ ঘাত হচ্ছে কি x টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে আবার এখানে হচ্ছে আমি নিউটন রসন মেথড অ্যাপ্লাই করে আবার হচ্ছে কি এর রুটটা বের করেছি। এভাবে আমি চলতেই থাকবো। আমরা যদি n-1 সংখ্যক রুট বের করে ফেলি তাহলে লাস্ট যে ইকুয়েশনটা থাকবে সেটা জাস্ট একটা একঘাত ইকুয়েশন থাকবে। তার মানে হচ্ছে সেটা হচ্ছে কি মানে a1x প্লাস a0 এরকম একটা ফর্মে চলে আসতেছে। তো এটা আর কি কোনো মেথড চালানোর দরকার আছে? কারণ এটা তো আমি অ্যানালিটিক্যাল মেথডে সলভ করে ফেলতে পারি। আমি এটাকে যদি ওই পারে পাঠাই দিই তাহলে হচ্ছে কি মাইনাস a0 হয়ে যাচ্ছে, আর আমি যদি এটাকে ভাগ করি a1 হয়ে যাচ্ছে। তার মানে x ইকুয়াল টু হচ্ছে কি মাইনাস a0 ডিভাইড বাই a1। তাহলে এই ধরনের ইকুয়েশনের জন্য আর কোনো নিউমেরিক্যাল অ্যাপ্রোচ চালানোর দরকার নাই। যখন আমরা একঘাত ইকুয়েশন হয়ে গেছে তখন সরাসরি বের করে ফেলেছি। তাহলে এটাই হচ্ছে যে আমরা সিনথেটিক ডিভিশনের সাথে নিউটন রেপসন মেথড ইউজ করে আমরা মাল্টিপল রুটস বের করতে পারি। আমরা একটু আগে বাইসেকশন মেথড দিয়ে প্রতিবার একটা ডেল এক্স ইনক্রিমেন্ট করে করে অল পসিবল রুট বের করেছি। এটাও অল পসিবল রুট বের করার আরেকটা পদ্ধতি, এবং এই মেথডটা আগের মেথড থেকে অনেক অনেক গুণ ফাস্টার। তাহলে কারো কোশ্চেন আছে কোনো? তাহলে আমরা এই চ্যাপ্টার আলহামদুলিল্লাহ শেষ। তোমাদের ছোট একটা আবার ওই অন্য দিনের মতো স্পট টেস্ট নিব। স্পট টেস্টে থাকবে হচ্ছে সেকেন্ড মেথড আর হচ্ছে তোমাদের কি এই সিনথেটিক ডিভিশন, এই দুইটার উপরে থাকবে। আমি ধরো 12:30টার দিকে দিব। তো তার আগে আমরা একটু ল্যাব নিয়ে কথা বলি। আচ্ছা, আগে আমি ল্যাবের শীটটা ওপেন করি। আচ্ছা, ল্যাবের শীট দেখো, আমরা গত ক্লাসে হচ্ছে এই পর্যন্ত কমপ্লিট ছিল। সরি, এই পর্যন্ত। আজকে আমরা কি পড়লাম? সেকেন্ড মেথড প্রথমে পড়লাম, তারপরে হচ্ছে পলিনোমিয়ালটা পড়লাম, আর অল পসিবল রুট পড়লাম। তাহলে এই তিনটা থেকে আমার তিনটা সলিউশন। তো এটা তো সেকেন্ড মেথড, ডাইরেক্টলি যা আছে সেটাই করতে পারি। এটা কোশ্চেন পলিনোমিয়াল যেভাবে বের করা যায় সেভাবে করব। আর এটার জন্য তোমার হচ্ছে কিছুটা স্বাধীনতা আছে, তুমি এটা বাইসেকশন দিয়ে করতে পারো, এটা তুমি নিউটন রেপসন দিয়ে করতে পারো। আজকে যে দুইটা পড়লাম, যে অল পসিবল রুট বের করার বাইসেকশন মেথডের সাহায্যে অল পসিবল রুট, আর লাস্টে যেটা পড়লাম নিউটন রেপসনের সাথে সিনথেটিক ডিভিশনকে মার্জ করে সেটা দিয়ে অল পসিবল রুট বের করা। তো এটা দুইটার যে কোনোটা দিয়ে সলভ করতে পারো। কারো কোনো কোশ্চেন আছে? তো এইটা হচ্ছে যে তোমাদের নেক্সট, আমরা তো শনিবার করি, তাহলে এই শুক্রবারের মধ্যে তোমাদের এই 10টা প্রবলেম সলভ করে জমা দিতে হবে। তার মধ্যে 2 নাম্বারটা যদি কমপ্লিট নাও করতে পারো সমস্যা নেই, এটা পরে জমা দিলে হবে, কিন্তু বাকি 9টা অবশ্যই করতে হবে। তো আমি আগে বলেছি যে এখানে বেশ কিছু কাজ আছে, তো তোমরা শুরু করো, পার্শিয়ালি কতটুকু করতে পেরেছো সেটা জমা দাও, ফুল কমপ্লিট না হলেও চলবে। আমি চেক করে দেখবো নেক্সট ক্লাসে 2 নাম্বার নিয়ে স্পেশালি আবার কথা বলবো যে কার কতটুকু হয়েছে, আমি দেখতে যাবো। বাকিগুলো অবশ্যই সব জমা দেবে। আমরা তোমরা একটা কাজ করো, তোমাদের তো নেক্সট সোমবার দিন হচ্ছে ক্লাস আছে, তাহলে সোমবারের আগে 2 নাম্বারটা তোমরা
যার যতটুকু হয়েছে, মানে ফুল কমপ্লিট না হলেও চলবে, কতটুকু করতে পারছো সেটুকু আমাকে দেখাবে। মানে এটার ভিতরে বেশ কিছু ক্রিটিক্যাল ইনপুট আছে, তোমাকে মানে নরমালটা হয়ে যাবে, অর্থাৎ হচ্ছে ডিসকার্ড করা অথবা এক বাড়ানো, একেবারে অ্যাজ ইউজুয়াল যেটা হয় সেটা তুমি প্রথমে ইমপ্লিমেন্ট করো। এরপরে দেখাবো যে এখানে বেশ কিছু ক্রিটিক্যাল কেস আছে যেগুলোকে তোমাকে হ্যান্ডেল করতে হবে। তো নরমাল কেসগুলো তুমি হচ্ছে ইমপ্লিমেন্ট করে নেক্সট ক্লাসে আমাকে দেখাও। নেক্সট ক্লাস মানে সোমবার দিন। আর আমরা চাচ্ছি এটা ইয়ার ভিতরে এই আগামী শুক্রবারের মধ্যে হচ্ছে এটা জমা দিয়ে দেওয়ার। আর সাথে এসিএম প্রবলেম করব, তো এখন করে ফেলতে পারলে ভালো, আর যদি নাও করো এর পরের সপ্তাহে হচ্ছে যে আমরা এসিএম এর নিব। এখান থেকে অ্যাটলিস্ট তোমাকে 5টা প্রবলেম সলভ করা লাগবে। তো এই প্রবলেমগুলো হচ্ছে ইউভিএস সাইড থেকে, এবং মোটামুটি ডাইরেক্টলি আমরা যে মেথডগুলো পড়ছি তার সাথে রিলেটেড আছে। যেমন ধরো এই যে 10341, এটা হচ্ছে একটা বাইসেকশন মেথডের প্রবলেম। অর্থাৎ হচ্ছে তুমি যদি কয় নম্বর এখানে বাইসেকশন, 4 নাম্বার, তুমি যদি 4 নাম্বার প্রবলেমটা সলভ করো এটা অবশ্যই সলভ করতে পারবে। 10428, এটা হচ্ছে তোমার 10 এর সাথে রিলেটেড, অর্থাৎ হচ্ছে এখানে অল পসিবল রুট বের করতে হয়। তাহলে তুমি তোমার সলিউশনটা কারেক্ট কিনা বোঝার একটা উপায় যে এই প্রবলেমটা তুমি কারেক্টলি এবং ইফিসিয়েন্টলি সলভ করতে পেরেছো কিনা। যদি 1042 এর প্রবলেমটা তুমি সলভ করতে পারো তাহলে তুমি বুঝবে যে হ্যাঁ আমার এই সলিউশনটা কারেক্ট আছে। তো এটা বেসিক্যালি এই সিনথেটিক ডিভিশন উইথ নিউটন রেশন করলে তুমি হচ্ছে যে ভালো ইয়া পাবে, মানে ফাস্ট করতে পারবে আর কি। বাইসেকশন মেথডে অনেক সময় তোমার টাইম লিমিট এক্সিড হয়ে যেতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে ধরো এই প্রবলেমটা 498, এই প্রবলেমটা হচ্ছে একেবারে এটা 3 নম্বর প্রবলেমের অনুরূপ। এটা একই রকম, জাস্ট শুধু একটা ফার্স্ট ডেরিভেটিভ করে মানটা চেঞ্জ করে দিতে হয়, অলমোস্ট একই। আর এইটা 10719, এই প্রবলেমটা হচ্ছে তোমার এই যে 9 নাম্বার যে প্রবলেমটা, ঠিক আছে, এটা একই প্রবলেম। তো আমি বলবো যে অ্যাটলিস্ট এই 4টা প্রবলেম সবাই সলভ করবে, 498, 341, 10719, 10428, এই 4টা করবে। আর বাকিগুলো থেকে অ্যাটলিস্ট একটা করবে, তাহলে হচ্ছে কি তোমার 5টা তো হয়ে যাচ্ছে। মানে এই 4টা ধরো আমি ম্যান্ডেটরি বলে দিলাম, 498, 10341, 10719, 10428, এই 4টা করবে মিনিমাম, এখান থেকে 5টা প্রবলেম সলভ করবে। তাহলে আমাদের মোটামুটি হচ্ছে যে আমরা এই ল্যাব শিট 1 এ যে সকল প্রবলেমগুলো নিয়ে ডিসকাস করেছি সবগুলো প্রবলেমে এখানে চলে আসছে। তাহলে তুমি একটু স্ট্যান্ডার্ড কয়েকটা প্রবলেম সলভ করতে বলে তোমার ক্যাপাবিলিটিটা হবে, এবং তোমার সলিউশনটা কারেক্ট কিনা তুমি ইউভি জাজে হচ্ছে কি চেক করে দেখতে পাচ্ছ। তো এটা নেক্সট শনিবারে জমা দেওয়া লাগবে না, শনিবার আগে জমা দেওয়া লাগবে না, এটা এর পরের শনিবারের মধ্যে জমা চাবো। আমরা প্রথমে হচ্ছে আমাদের রিয়েল যে সকল এই 10টা প্রবলেম আছে সেটা জমা দিব। তো এটা ফুল সলভ না হইলেও সমস্যা নেই, যতটুকু হয়েছে আমাকে দেখাবে। আর একেবারে ইনিশিয়াল যেটুকু করেছো সেটা হচ্ছে আমি আগামী সোমবার দেখবো। তাহলে সোমবার ডিসকাস করার পরে বাকি সময়টাতে তোমরা এটাকে একটা শেপে নিয়ে আসতে পারবে। ক্লিয়ার কথা বুঝা গেছে না বুঝানি? আর কোনো কোশ্চেন আছে তাহলে ল্যাব শিট 1 নিয়ে? আছে কোশ্চেন? না স্যার। তাহলে আবার আমি রিপিট করছি, এই শুক্রবারের মধ্যে এটা 1 থেকে 10 জমা দিতে হবে। 2 নম্বরের যার যতটুকু হয়েছে ততটুকু সলিউশন জমা দিবে। আর সুবিধার জন্য আগামী সোমবার দিন আমাদের যে ক্লাস আছে সেখানে হচ্ছে আমরা ডিসকাস করব। তাহলে তোমরা মিনিমাম যেটুকু পারো মানে আগায় নাও আর কি, নাহলে তো একদম জিরো থেকে শুরু করলে তো বুঝবে না যে কোথায় তোমার সমস্যা। কারণ এটার ভিতরে অনেক কিছু আছে, কিন্তু মানে সিম্পল মানে যেটা অ্যাজ ইউজুয়াল ইনপুট সেগুলো হয়তো সলিউশন হবে, কিন্তু এটাতে ক্রিটিক্যাল কেস, বহু টাইপের ক্রিটিক্যাল কেস আছে। তো ওগুলো করতে গিয়ে তোমাদেরকে পরে আরো অনেক কিছু চিন্তা করা লাগবে। তো আমি আপাতত হচ্ছে একদম নরমাল ইনপুটটা তোমরা যেন এটা সলভ করে ফেলতে পারো, এটা সোমবার দিন আমাকে দেখাবে। এবং সেদিন আমি আরো বেশ কিছু ক্রিটিক্যাল ইনপুট তোমাকে দিব, যে ইনপুট গুলো তোমার কোডটা হ্যান্ডেল করতে পারে কিনা তুমি চেক করে দেখবে, তখনই তুমি বুঝতে পারবে যে এটাকে আরো কত বেশি রিফাইন করা লাগবে। আর বাকিগুলো আমরা ধরে ধরে সবগুলোই কিন্তু করে ফেলেছি, বাকি কোনোটাতে খুব বেশি কোনো প্রবলেম থাকার কথা না। আর নিচে এসিএম প্রবলেম বলেছি যে এখানকার 4টা প্রবলেমের সাথে 3, 4, 9, 10 একদম হুবহু
ওই কোডগুলো ইমপ্লিমেন্ট করলেই হয়ে যায়। তো এটা তোমরা সলভ করবে এই 4টা সহ, এখান থেকে অ্যাট লিস্ট 5টা প্রবলেম সলভ করবে, আরো বেশি করতে পারলে তো আলহামদুলিল্লাহ। তো এটা আমাদের লাগবে হচ্ছে এর পরের শনিবার হচ্ছে আমি দেখতে যাবো, মানে নেক্সট শনিবারে হচ্ছে আমরা এই তোমাদের ল্যাব অ্যাসাইনমেন্ট 1 এর উপর একটা ভাইবা টাইপের হয়তো নিব, আর এর পরের বার হচ্ছে আমরা এই এসএম প্রবলেমগুলোর উপর একটা ভাইবা টাইপের নিব। আর মাঝখানে তো আমাদের আরেকটা টপিকস বাকি আছে মিড টার্ম পর্যন্ত, তো আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি আগাচ্ছি। ইন্টারপোলেশনটা একটু বড় চ্যাপ্টার, মানে আমরা সেকেন্ড যে চ্যাপ্টারটা পড়লাম এই সলিউশন অফ নন লিনিয়ার ইকুয়েশন, তার থেকে প্রায় 1.5 গুণ বলতে পারো আর কি। তো এটাতে হয়তো একটু সময় লাগবে, আমরা মিড টার্মের আগে পর্যন্ত এই ইন্টারপোলেশন চ্যাপ্টারটা আশা করি রাইট টাইমেই শেষ করে ফেলতে পারবো আর কি। তাহলে এখন তোমাদের হচ্ছে 22 বাজে, তো আমি 30-এর মধ্যে তোমাদেরকে প্রবলেম দিব, 2টা প্রবলেম, একটা হচ্ছে সেকেন্ড মেথড দিয়ে আর একটা হচ্ছে কোশ্চেন পলিনোমিয়াল দিয়ে, হয়তো অড ইভেন ভাগ করে দিব। একটা প্রবলেম সলভ করতে হবে, এটা আধা ঘন্টার মধ্যে সলভ করে গুগল ক্লাসরুমে জমা দিবে। মানে এগুলো হচ্ছে থিওরিটিক্যাল, কোনো কোড না। মানে কোড হচ্ছে আগামী সোমবার দিন এই কোশ্চেন 2 এর যার যতটুকু হয়েছে সেটুকু কোড হচ্ছে আমাকে দেখাবে। ঠিক আছে, তাহলে আমরা ক্লাস স্টপ করছি। স্যার যেটা দিবেন স্যার এটাকে এখন জমা দিয়ে দিতে হবে স্যার? হ্যাঁ, ওই যে আমরা তো সাথে সাথে আধা ঘন্টার মধ্যে জমা নিয়ে নিই। ঠিক আছে, মানে আমি দিতে দিতে হয়তো 12:30 বেজে যাবে। আচ্ছা ঠিক আছে, 12:30 থেকে 1:30 পর্যন্ত সময় দিয়ে দিলাম, এর মধ্যে হচ্ছে সলভ করবে, 1:30-এর মধ্যে জমা দিয়ে দিই। মানে এটার সাথে সাথে করে ফেলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। মানে নিউমেরিক্যাল মেথড হচ্ছে এটা ইম্পর্টেন্ট, যে লেজি থেকে মানে কাজটা শেষ করবে না সে হচ্ছে আসলে শিখতে তার কষ্ট হবে। আর তুমি যদি একটা করে অঙ্ক প্রত্যেকটা মেথড থেকে করে ফেলো, তাহলে দেখবে যে পরীক্ষায় তুমি মানে 30-এ 30 পেয়ে যাবে, 50-এ 50 পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে জি স্যার। আর কোনো কোশ্চেন না থাকলে জি স্যার। আমরা আজকে এখানে শেষ করি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম।